হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের আরো একটি লাইভ ক্লাসে। এন্ড আজকে আমরা চলে আসছি মূলত আমাদের অ্যাডমিশন কোর্সের একটা ম্যাথন ক্লাসে। আমরা আজকে সারাদিন ধরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চারটা সাবজেক্টের একটা ক্লাস করব। আমাদের বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখব। তো শুরু হচ্ছে আমাদের ফিজিক্স ক্লাস দিয়ে। তো পদার্থবিজ্ঞানের বিগত বছরের কিছু প্রশ্ন, কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখব। তো তার আগে তোমরা যারা জয়েন করবে একটু কাইন্ডলি আমাকে জানাবা যে আমার কথা এবং আমার স্লাইডটা তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, অল ক্লিয়ার কিনা। তাহলে হচ্ছে আমরা অল্প সময়ের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করতে পারবো ইনশাল্লাহ। এন্ড 2 ঘন্টার একটা ক্লাস হবে অলমোস্ট, মানে ম্যাক্সিমাম আর কি। জাস্ট আমরা চেষ্টা করব যে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আসলে কিভাবে আসে অ্যাডমিশন টেস্ট গুলাতে, এটা একটু দেখার চেষ্টা করব। তো আমি হচ্ছে মোটামুটি রেডি হয়ে গেছি। তো তোমরা একটু আমাকে জানাই দিও যে আমার কথা এবং আমার সাউন্ড সব ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। আমার একটু ঠান্ডা লাগছে, এটা একটু সরি। তো দেখি তোমরা কি সব ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি একটু চেক করি যে আমার লাইভটা ঠিকভাবে শেয়ার হয়েছে কিনা। তারপর হচ্ছে আমরা আমাদের ক্লাসটা একদম টানা শুরু করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ। তো মোটামুটি বলা যায় যে আমি লাইভে আছি এখন। তো তোমরা যারা জয়েন করছো আমাকে একটু কাইন্ডলি জানাই দিও যে আমার কথা এবং সাউন্ড সব ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমরা তাহলে অল্প সময়ের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, একটা সেকেন্ড। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমরা একটু আমাকে জানো, আমি আমার ফোনটা একটু নিয়ে আসি। হ্যাঁ, ফোন থেকে একটু দেখি যে আসলে তোমাদের সব ঠিকঠাক আছে কিনা, শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা। তো আশা করি আমাকে সব ঠিকভাবে দেখা যাচ্ছে। ওকে, ডান। তো তোমরা যারা জয়েন করে ফেলছো তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ক্লাসে। এন্ড আমরা তাহলে শুরু করে দিতে পারি। আর দেরি করব না। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, জোস। ঠিক আছে। তো এই যে ভাইয়া, আমাদের এখন যে এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, আমাদের এখন যে অ্যাডমিশন জার্নিটা শুরু হচ্ছে। তো এইখানে আমরা যেহেতু 10 মিনিট স্কুল তোমাদের একদম শুরু থেকে, তোমরা যখন ক্লাস 9-10-এ ছিল তখন থেকে আমরা তোমাদের সাথে আছি আলহামদুলিল্লাহ। এন্ড চেষ্টা করবো একদম শেষ মুহূর্ত পর্যন্ত এভাবে থাকার জন্যই। তো আমাদের আসলে দায়িত্বটা এখানেই যে তোমাদেরকে একদম তোমাদের স্বপ্নের ইউনিভার্সিটিতে পৌঁছানোর পরে তারপর হচ্ছে এখান থেকে মানে জাস্ট জার্নি শেষ করা। তো সেই পর্যন্ত আমরা কি কি করা যায় চিন্তা ভাবনা করতেছিলাম। তো আমাদের যেহেতু হচ্ছে অ্যাডমিশন কোর্স শুরু হবে, তার আগে চিন্তা করলাম যে আমরা আসলে একটা সব সাবজেক্টের একটা করে ক্লাস নেই, যেখানে তোমাদের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন সলভ করব যেগুলো তোমার পরীক্ষায় কাজে লাগবে, তোমার বুঝতে অনেক হেল্প হবে। তো ওই জায়গা থেকে মূলত হচ্ছে এই ফিজিক্সের এটা শুরু হচ্ছে। তো আসো আমরা সময় নষ্ট না করে শুরু করে দিই, হ্যাঁ। এবং আজকে এই ক্লাসটা আমরা একটা পর্যন্ত ম্যাক্সিমাম নেবো ইনশাল্লাহ। এরপরে কিন্তু বায়োলজি ক্লাস আছে, তারপর হচ্ছে ম্যাথ ক্লাস আছে, কেমিস্ট্রি ক্লাস আছে। তো আমরা একটা একটা করে আজকে সারাদিনই আমরা ক্লাসের মধ্যেই থাকবো ইনশাল্লাহ। তো আসো আমরা একটু শুরু করি, হ্যাঁ, আমাদের ক্লাসটা ইনশাল্লাহ। তো প্রথম যে ব্যাপারটা, হ্যাঁ, আমাদের প্রথম যে প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেহেতু দেখতেছি। তো প্রথম একটা প্রশ্ন দেখো। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 24-2000 গত বছর আসছে। হ্যাঁ, 24 সেশনে, অর্থাৎ 2024-25 সেশনে এই প্রশ্নটা আসছে। তো এটা হচ্ছে 1.1 মিটার দৈর্ঘ্য ও 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি আনুভূমিক রডের এক প্রান্তে একটা দেয়ালের সাথে আছে, এবং এইটা সুদৃঢ়ভাবে আটকানো আছে বলছে। একটা দেয়ালের, মনে করো এই পাশে একটা দেয়াল আছে এবং দেয়ালের এই পাশটা এরকম হচ্ছে একটা আনুভূমিক রড এভাবে আটকানো আছে। এখন কথা হচ্ছে যে রডটির অপর প্রান্তে একটা ভর ঝুলানো আছে, মনে করো এই প্রান্তটাতে একটা ভর ঝুলানো আছে, এবং এই ভরটার মানে ওজন, মানে ভর দেয়া আছে কত, 31.4 কেজি। এখন কথা হচ্ছে ভাই, আমাকে সবকিছু বলা আছে, কৌণিক বিকৃতি বলা আছে, অর্থাৎ থিটার মান দেয়া আছে 0.01 রেডিয়ান। এখন আমাকে বলছে যে রডটির উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক কত। ভাইয়া,
এই টাইপের প্রশ্নগুলোতে দেখো আমি তোমাকে বুঝাই দিব প্রথমে ভাগে ভাগে, বা তারপর তোমাকে বলে দিব আসলে যে কিভাবে অল্প সময়ের মধ্যে এটা তুমি করতে পারবা। দেখো ভাইয়া, আমাদের সূত্র কি? আমরা জানি যে এন সমান সমান এখানে যে হচ্ছে এফ বাই এ থিটা। এটা হচ্ছে আমার সূত্র। এই যে তোমার হচ্ছে দৃঢ়তার গুণাঙ্কের যে সূত্রটা আমরা জানি, সেখানে এফ এর মান কিন্তু ভাই এখানে বলা নাই। বা যেহেতু এটা হচ্ছে একটা ভর ঝুলে আছে, তার মানে কি এখানে ওজনটাই হচ্ছে এখানে তোমার বল হিসেবে কাজ করবে, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। তার মানে এফ এর মান হবে কি ভাইয়া? এমজি। ঠিক আছে, গেল। আর এ মানে কি ভাইয়া? এই মানে আমরা জানি যে এখানে যখন একটা কোনো ব্যাস দেয়া থাকে, তার মানে কি কোন একটা বৃত্তাকার ক্রস সেকশন আছে। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে মূলত এটা যদি এমন হয় যে পাই, যদি ব্যাস দেয়া থাকে তার মানে কি ডি স্কোয়ার বাই ফোর। এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র, পাই ডি স্কোয়ার বাই ফোর। যেখানে ডি এর মান দেয়া আছে 2 সেন্টিমিটার, দুইকে আমরা 100 দিয়ে ভাগ করে অবশ্যই মিটার নিয়ে যাব, 0.02 মিটার। এখন কথা হচ্ছে ভাইয়া, সাথে থিটা দেয়া আছে 0.01। এখন এই ম্যাথটা না আসলে একদম ইজি, বুঝছো? কারণ এটা তুমি যদি ক্যালকুলেটরে বসাও একদম ইজিলি শেষ করে ফেলতে পারবা। কিন্তু ভাইয়া, যখন পরীক্ষার হলে যাবা ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু কোনো রকম ক্যালকুলেটর ইউজ করা যায় না। অর্থাৎ তুমি যখন এখানে যাবা তোমার হচ্ছে একদম কিন্তু মানে হাতে হাতে সবকিছু ক্যালকুলেশন করতে হবে। মনে করো এরকম ভাবে তোমাকে একদম, সরি এটা হচ্ছে 0.02 না, 0.01। আচ্ছা একটু মুছে দেই এখান থেকে। আচ্ছা, তো মনে করো এটা হচ্ছে আমার, এটা একটু কেটে দেই, পেনটা নিয়ে ফেলি। এটা হচ্ছে থিটার মান দেয়া আছে, বা আমরা বসাবো, ঠিক আছে? তো ভরের মান মনে করো বসাই দিলাম 31.4 ইন্টু 9.8 ডিভাইড বাই এই যে পাই ডি স্কোয়ার, মানে কি ভাইয়া? পাই ইন্টু, ঠান্ডা লাগছে ভাই এই জন্য হচ্ছে একটু সর্দি লেগেছে, সরি জন্য। আচ্ছা, ডির মান কিন্তু বলছি আমি মাত্র বের করলাম 0.02 স্কোয়ার। আর নিচের যে ফোরটা আছে এটা উপরে গুণ হয়ে যাবে। কি যে একটা অবস্থা, ঠান্ডা লেগে। আচ্ছা, আর নিচে কি ভাই, এই যে দেখো, এই যে ভাই থিটাটা, আমরা জানি যে থিটা মানে কি ভাই এখানে নর্মালি কোনটা বোঝায়, হ্যাঁ, যেটা হচ্ছে কতটুকু আসলে আহ মানে সরে গেছে না, আমরা এটা জানি যে কোনটা উৎপন্ন করে। এটা কিন্তু ভাই রেডিয়ানে হিসাব করতে হয়। আমাদেরকে যদি কথার কথা এখানে 20 ডিগ্রি বলা থাকতো, তাহলে কি করতাম? ভাইয়া 20 ডিগ্রি যখন বলা থাকবে, সেইটা আহ হুমায়রা মাহি জিজ্ঞেস করছে, ভাই আপনারা যে কোশ্চেন পড়াবেন সেম কোশ্চেন আসবে নাকি সেই টাইপের? ভাইয়া এখানে সেম টাইপও আসতে পারে, আবার তোমার হচ্ছে একদম হুবহু সেম কোশ্চেনও আসতে পারে। বাট এই বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে বা প্র্যাকটিস করলে তোমার অ্যাটলিস্ট আইডিয়া হয়ে যাবে যে প্রশ্নগুলো কেমন হয়। আচ্ছা, তো এখানে ভাইয়া আমরা হচ্ছে এই থিটাটা মনে রাখবো, এটা কিন্তু রেডিয়ান হিসাব করতে হবে। যদি সামহাও ডিগ্রিতে দেয়া থাকে, আমরা কি করবো ভাইয়া? পাই বাই 180 দিয়ে কি করব? আমরা হচ্ছে গুণ করব, তাহলে আমরা রেডিয়ানে পেয়ে যাব। বুঝতে পারছি? আমরা এত রেডিয়ান। তো এখানে আমরা যেহেতু সরাসরি রেডিয়ান দেয়াই আছে থিটার মানটা, তাই আমরা এটা বসাইতে পারবো, কোনো সমস্যা নেই, 0.01। এখন কথা হচ্ছে ভাইয়া, এই জিনিসটা এখন আমরা কিভাবে ক্যালকুলেশন করবো হাতে হাতে? দেখো, একটু যদি চিন্তা করো, একটু যদি মনে করো তুমি আহ মানে কি বলো, একটু ওয়াইজলি বা একটু চালাকি হও, চালাকি করো। দেখো ভাইয়া, পাই মানে কি? পাই মানে কি 3.14 না? 3.1416। তার মানে কি 3.14 তে অ্যাটলিস্ট আছে। আচ্ছা, এখানে মনে হয় একটু দাঁড়াও, একটা কমেন্ট তোমাদেরকে পিন করতে হবে মনে হয়, একটু একটা সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা, এটা একটু আমি তোমাদের একটা কমেন্ট পিন করে দিই, তাহলে তোমাদের তো ইজি হবে। ঠান্ডা লেগেছে, অবস্থা কি হয়েছে। আচ্ছা, দাঁড়াও, একটা সেকেন্ড ভাইয়া, আমি একটু কমেন্টটা পিন করি, আবার ব্যাক করতেছি। আচ্ছা, আচ্ছা, একটা কমেন্ট তোমাদেরকে দিয়ে রাখছি, দেখো যে এই কমেন্টটা হচ্ছে তোমার হ্যাঁ, পিন করে দিচ্ছি, দেখো। মানে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য কিন্তু একটা রিয়েলিটি চেক এক্সাম চ্যালেঞ্জ চলতেছে। তো এটার জন্য তোমরা হচ্ছে কমেন্টে দেওয়া যে ফর্মটা আছে, ফর্মটা একটু ফিল আপ করে ফেলবা, ঠিক আছে ভাইয়া? তোমাদের কমেন্ট বক্সে দেখো একটা আমি লিঙ্ক দিয়ে দিছি, এখান থেকে তুমি জাস্ট ফর্ম গিয়ে ফিল আপ করে ফেলবা, রেজিস্ট্রেশন করে ফেলবা। তাহলে তুমি হচ্ছে রিয়েলিটি চেক এক্সামটা দিতে পারবা। এটা হচ্ছে কালকে হবে। এবং এখানে কিন্তু তোমাদের জন্য একটা বিশাল পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখবা যে একটা ম্যাকবুকের ব্যবস্থা আছে ফার্স্ট পুরস্কার হিসেবে, তারপর হচ্ছে 10,000 টাকা, 8,000 টাকা, বিভিন্ন প্রাইজ মানি আছে। তো তোমরা একটু ফর্মটা ফিল আপ করে ফেলো, এই কমেন্ট সেকশন হচ্ছে চেক করলে তোমরা হচ্ছে পেয়ে যাবে এটা, ফর্মটা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ভাইয়া, তুমি পায়ের মানটা এখানে বসাই দিলা, দেখো তো ভাইয়া, এখানে আছে 3.14 আর উপরে আছে 31.4, মানে কি ভাইয়া এইটার এইটার 10 গুণ না? কাটাকাটি করতে পারে এটা।
হাতে হাতে ক্যালকুলেশন কিভাবে করবে বুঝতে পারছো? ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার কোনো ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। তার মানে কি, তোমাকে এগুলো হাতে হাতে করতে হবে, এখন থেকে প্র্যাকটিস করতে হবে। তার মানে পাই থেকে পাইকে যদি আমি কাটি এটার সাথে, আমি উপরে 10 পাবো। 10কে আমি 9.8 দিয়ে গুণ করলাম, আর হচ্ছে 4 আছে। আর নিচে দেখো ভাইয়া, 0.02 স্কোয়ার। হ্যাঁ, একটু স্কোয়ার গুলো একটু মনে রাখবা। হ্যাঁ, কোনো কিছুকে যখন যে দশমিকের পরে যখন কোনো একটা সংখ্যাকে এভাবে স্কোয়ার করা হয়, তখন ওইটাকে তুমি ওই যে একদম লাস্টের যে সংখ্যাটা, এর আগে যদি জিরো টিরো এভাবে থাকে, সব যদি জিরো থাকে, দেখো, তাহলে এটাকে একটা জিরো বসাইলা, আরো দুইটা জিরো বসায় 4 লিখে দিবা। 2 কে স্কোয়ার করলে 4 হয়। আর এই যে একটা জিরো তো আগে থেকে ছিল, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা বসাবা, ততগুলো জিরো বসাবা আর কি। তারপর হচ্ছে যে সংখ্যাটা লাস্টে থাকবে ওই সংখ্যাটাকে স্কোয়ার করে দিবা। তাহলে এটা হচ্ছে আমার 0.02 এর স্কোয়ার হয় এভাবে, ঠিক আছে? বা এইটাকে আমরা অন্যভাবে মনে রাখতে পারি। দেখো, 0.02 মানে কি ভাইয়া? স্কোয়ার মানে কি? 0.02 ইন্টু 0.02। দেখো, এইগুলা কিন্তু ভাইয়া তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের হাতে হাতে ক্যালকুলেশন করাগুলা। এখন 0.02 আর 0.02, দেখো এইটা মানে কি ভাইয়া? এটা মানে হচ্ছে 2/100, তাই না? 0.02 মানে 2/100। আর এইটা মানে কি? সেম, 2/100। এখন এটা যদি গুণ করো কি হয়? 4/10,000 হয়ে যায় না? 100 100 গুণ করলে কত হয়? 10,000। এগুলো তো আমরা হাতে হাতে ক্যালকুলেশন করতে পারি। তার মানে এই জিনিসটাকে না লিখে আমরা কি সরাসরি লিখতে পারি না ভাইয়া, বলো? 4/10,000 আমরা এইভাবেই লিখবো। দশমিকের যে ম্যাথ গুলা আমরা হচ্ছে এইভাবেই লেখার চেষ্টা করব। গুণ দিলাম, 0.01 কে সেম ভাবে আমরা ওই যে ভগ্নাংশ আকারে নিয়ে যাব, অর্থাৎ 0.01 কে আমরা কি করতে পারি, না লিখে 1/100 লিখতে পারি। এমন যদি হয়তো 0.001, তার মানে কি ভাইয়া? 1/1000। অর্থাৎ দশমিকের পরে যতগুলো যদি তিনটা শূন্য থাকে, তার মানে হচ্ছে কি ভাইয়া, নিচেও একের পরে তিনটা শূন্য হবে। যদি দশমিকের পরে দুইটা সংখ্যা থাকে, সরি, শূন্য বলছি মনে হয়, দশমিকের পরে যদি দুইটা সংখ্যা থাকে, তাহলে হচ্ছে নিচে একের পরে কতগুলো তোমার হচ্ছে জিরো হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট করার প্রসেস। এখন ভাই দেখো, তুমি যদি এটাকে একটু মানে এই জিনিসটাকে উল্টায় ফেলো, মানে এই জিনিসটাকে এখন কি করো, এটা ভাগ আছে, তুমি এখন যদি গুণ করে ফেলো, এখন সবকিছু যদি মুছে দেই, একটু মনে রেখো নিচে আছে কি ভাইয়া, 10,000-কে আবার 100 দিয়ে গুণ করছি, মানে হচ্ছে তোমার আহ চারটা শূন্য ছয়টা শূন্য হয়ে গেছে, মানে 10 লাখ হয়ে গেছে। আর উপরে আছে 10, কাটাকাটি করি, মানে এরকম করে তোমার পরীক্ষার হল তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? কাটাকাটি করলে সেটা কাটাকাটি যাবে না, কারণ এটা হচ্ছে নিচে আছে। ঠিক আছে, আমি একটু কেটে আবার বুঝাই, তাহলে হচ্ছে ইজি হবে, কারণ অনেক ভিজি হয়ে গেছে। দেখো, উপরে ছিল 10 ইন্টু 9.8 ইন্টু তোমার হচ্ছে 4 ছিল। আর নিচে ছিল কি ভাইয়া? তোমার 4/10,000 ইন্টু 1/100। এটা হচ্ছে নিচে ছিল। এই ফোর কাটাকাটি যায়, আর বাকি নিচে যত কিছু আছে এটা গুণ করে উপরে পাঠিয়ে দিব। এটা হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম। তার মানে কি, 10 ইন্টু 10 লাখ মানে কি 1 কোটি হয়ে যায়। 9.8 ইন্টু 1 কোটি মানে কি ভাইয়া? 10⁻7। এখন এই জিনিসটাকে কিভাবে লেখা যাবে দেখো তো, এই 9.8 × 10⁻7, এটাকে আমরা লিখতে পারি না বলো, যে গিগা প্যাসকেল নিতে পারি না বলো? এটাকে অন্যভাবে লেখা যায়, যে 98 প্যাসকেল না, তোমার হচ্ছে, ও হ্যাঁ প্যাসকেলই তো, হ্যাঁ, মেগা প্যাসকেল লেখা যায়। বাট 98টা কিন্তু ভাই এখানে নাই। অথবা অন্যভাবে লেখা যায়, যে এইটাকে আমরা, এই যে 10⁻7 কে আমরা 10⁻9 করতে পারি, তাহলে আমরা গিগা পেয়ে যাবো, গিগা প্যাসকেল। দেখো, মেগা প্যাসকেলের অ্যান্সারটা দেয়া নাই। তার মানে হচ্ছে আমার কি করতে হবে, আমি যদি 0.098 লিখি, অর্থাৎ এইভাবে যদি লিখি, তাহলে 10⁻9 লিখতে পারবো। আর আমরা জানি 10⁻9 মানে হচ্ছে গিগা বোঝায়। তার মানে এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে এত গিগা প্যাসকেল। ঠিক আছে, গিগা প্যাসকেল। বাট এইখানে 0.098টাকে আমরা লিখতে পারি 0.1, নাকি? 8টাকে না লিখে আমরা 9-এর সাথে 1 যোগ করে দিতে পারি, তাহলে হয়ে যাবে 10, মানে 0.1 গিগা প্যাসকেল। 0.1 গিগা প্যাসকেল। তার মানে অ্যান্সার হচ্ছে ডি। এখন এই জিনিসটা তো ভাই আমি অনেক তোমাকে বুঝায় বুঝায় করাইলাম, যে আসলে কিভাবে করতে হবে, অথবা এরকম করে তুমি কিভাবে ভাঙবা, হ্যাঁ, যে এই অ্যান্সারটা কিভাবে তুমি পাইছো। বাট পরীক্ষার সময় তুমি অ্যান্সার সময় পাবে কত জানো? ম্যাক্সিমাম 40 সেকেন্ডস, 40 to 50 সেকেন্ডস। যদি বাদ দিয়ে আসো কিছু, তাহলে হয়তো 50 সেকেন্ডস পাবা। তো এই 45 সেকেন্ডের মধ্যে কিভাবে করবা, এই জিনিসটা ভাইয়া প্র্যাকটিস করতে হবে। আমি যখন এখন তোমাকে প্রসেসটা বুঝাইছি, এই যে আমি এইমাত্র করে দেখাইলাম, ভেঙে ভেঙে করে দেখাইলাম, তোমাকে প্রসেসটা বুঝাইছি, যে আমরা এখানে দশমিক এভাবে না রেখে আমরা একটা ভগ্নাংশ করে নিয়ে যাব, ভগ্নাংশ আকারে আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমার জন্য ইজি হবে। ঠিক আছে, আচ্ছা, গেল। তো এখন কথা হচ্ছে ভাইয়া,
এই জিনিসটা আমরা একটু বাসায় যখন বারবার বারবার প্র্যাকটিস করব, তখনই আমরা এই 45 সেকেন্ড বা 50 সেকেন্ডের মধ্যে এই টাইপের বড় ম্যাথ গুলো করে ফেলতে পারবো। এবং এইটা গত বছর 2024 সালে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। এটা ঢাকা ইউনিভার্সিটি 2024 সালের প্রশ্ন। এত একটা বড় প্রশ্ন, তোমার কিন্তু ভাই কোনো ক্যালকুলেটর ছাড়া তুমি এখানে কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। বুঝতে পারতেছো? তো এখন থেকে তোমার প্র্যাকটিস করতে হবে, নো ক্যালকুলেটর। এখন থেকেই একটু কঠিন লাগবে, কষ্ট হবে, বাট চেষ্টা করো এখন থেকেই। এটা গেল 1 নাম্বার, ঠিক আছে? তো দেখো এখানে সব সলভ সহ দেয়া আছে। তো এই ক্লাসের স্লাইডটা আমি ইনশাল্লাহ ক্লাস শেষে দিয়ে দিব, যদি তোমরা চাও আর কি, তোমাকে একটু জানাও। পরের প্রশ্ন আসো দেখি। একটা প্রশ্ন বলছে যে এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টু টি, ওয়াই ইজ ইকুয়াল টু টু কস থ্রি টিটা, এবং জেড ইজ ইকুয়াল টু, অর্থাৎ তিনটা আমাকে এখানে তিন দিকে তিনটা ভ্যালু দেয়া আছে, বুঝছো বুঝো। এবং এখানে বলছে যে একটা বক্রপথে, হ্যাঁ, কণা ভ্রমণ করে, বলছে টি ইজ ইকুয়াল টু জিরো সময়ে কণার বেগ কত। ভাইয়া বেগ মানে কি? যে কোনো দিকের সরণকে আমরা কি করব, সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কিন্তু বেগ পেয়ে যায়, তাই না? মনে করো এক্স দেয়া আছে, এক্স মানে কি সরণ, এটা দেয়া আছে কত, ই টু দি পাওয়ার মাইনাস টু টি। এখন যদি আমি এটা বেগ বের করতে চাই, তার মানে কি ভাইয়া, ডিএক্স বাই ডিটি করতে হবে। সেম ভাবে আমি যদি এখন ওয়াই এর মান দেয়া থাকে এরকম টু কস থ্রি থিটা, এবং আমাকে যদি বলে যে ওয়াই অক্ষের ওই ওই দিকে হচ্ছে বেগটা কত, তার মানে কি ওই দিকের যে সরণটা, সেই সরণটাকে আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। সেম ভাবে জেড এর ক্ষেত্রেও সেম, জেড অক্ষের দিকে কি করবো আমরা, এই যে টু সাইন টু টি ডিভাইড বাই, কিছু নাই তো এখানে, আচ্ছা, এটা হচ্ছে আমার দেয়া আছে। এখন আমি এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা বেগ পেয়ে যাবো না? জেড অক্ষ বরাবর টি সাপেক্ষে ডিফারেন্সিয়েটটা করলে আমরা কি পাবো, ওই দিকের বেগটা পেয়ে যাবো, উপাংশটা পেয়ে যাবো। তো আমরা কি করবো এখন, আমাকে তিনটাই যোগ করতে হবে না? কারণ আমাকে বক্রপথে মানে কি তিনটা মিলায় চলতেছে, এখানে এক্সও আছে, ওয়াইও আছে, জেডও আছে, একসাথে আছে। তার মানে আসলে আমি যদি বলি বেগটা কি হবে, এরকম হবে, ডিএক্স তোমার হচ্ছে ডিটি, এটা হচ্ছে আই, একক ভেক্টর বুঝাইলাম এক্স অক্ষের দিকে। তারপর হচ্ছে ডি ওয়াই ডিভাইড বাই ডিটি, এটা হচ্ছে জে, ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর ভেক্টর, এবং ডিজেড ডিভাইড বাই ডিটি, এটা হচ্ছে কে, অর্থাৎ ভি এর মানটা। এখন তুমি যদি প্রত্যেকটা একদম ডিফারেন্সিয়েট করো, এইটাকে যদি তুমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, কি হবে দেখো তো। আমরা জানি না ডিফারেন্সিয়েশনের সূত্র, কি হবে মাইনাস টু, মানে উপরের সূত্র হচ্ছে এটা, যে এটা যদি এক্স হইতো, এক্স ধরে নেই, তাহলে এর পাশে যে ধ্রুবকটা থাকবে, ধ্রুবকটা পাশে গুণ হয়ে যাবে, আর এটা অ্যাজ ইট ইজ থাকবে। এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন। এক্স এরটা হয়ে গেল মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টু টি গেল। আচ্ছা, এখন ভাইয়া যদি এখানে তোমার হচ্ছে এই যে পরেরটা চিন্তা করি, এটা ডিফারেন্সিয়েশন কি হবে, কস কে ভাইয়া ডিফারেন্সিয়েট করলে হয় সাইন, কিন্তু মাইনাস হয়ে যায় একটা, মাইনাস সাইন। এবং ভিতরে দেখো একটা ধ্রুবক আছে, এটা আগে গুণ হয়ে যাবে, মানে দুই এর সাথে তিন গুণ হয়ে যাবে ছয়, সিক্স সাইন থ্রি থিটা, এবং আগে একটা মাইনাস। বুঝতে পারছি? এটা হচ্ছে সূত্র। এবং তারপর হচ্ছে দেখো এটা যদি ডিফারেন্সিয়েশন করি টি এর সাপেক্ষে, প্রত্যেকটা হচ্ছে টি এর সাপেক্ষে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, কারণ সরণকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু আমরা বেগ পাই। তাহলে এখন চিন্তা করো তো, আমি যদি এখানে করি কত আসবে, এই দুইটাকে আগে গুণ করে ফেলতে হবে, সূত্র, এটা জাস্ট ম্যাথের সূত্র। যদি ম্যাথে ভাইয়া প্রবলেম হয়, এই সূত্রগুলো এখনো বুঝতে প্রবলেম হয়, ডিরেক্ট যে শোভন ভাইয়াকে, ডিরেক্ট যে আদিত্য ভাইয়াকে ধরবা, এবং আজকের যে ম্যাথের ক্লাসটা আছে, এই ক্লাসের মধ্যে বলবা যে ভাই আমাদেরকে এখন ডিফারেন্সিয়েশন বুঝাই দেন। বুঝতে পারছো? আচ্ছা, তো তোমার এটা কি হবে, ফোর কস, ফোর কস টু টিটা, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কস হয়ে যায়, আর কসকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন হয়। খুব সিম্পল। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো ভাইয়া এখানে, দাঁড়ালো এরকম যে মাইনাস, আচ্ছা সবকিছু যদি এখান থেকে একটু মুছে দিই, তাহলে একটু লিখতে ইজি হবে, ঠিক আছে? আমি একটু এখান থেকে সবকিছু মুছে ক্লিয়ার করে দিই। এই জিনিসগুলো কি জানো, আস্তে আস্তে করে তোমাদেরকে বুঝাচ্ছি, কারণ তোমরা এখনো মাত্র শুরু করছো। এখন যদি তোমাদেরকে আমি ওই তাড়াতাড়ি একভাবে কিভাবে করতে পারি করাই দিই, তাহলে কিন্তু তোমরা বুঝবা না অনেক কিছু। আচ্ছা, তো গেল, একটু মুছে ফেলছি। আচ্ছা, গেল এটা। হ্যাঁ, এখন যদি আমি ফাইনালি ভির মানটা বসাইতে চাই, তাহলে কত আসবে, ভির মানটা যদি এখানে বসাইতে চাই, তাহলে অ্যান্সার আসবে ভি সমান সমান, ওই যে এই যে বসাইছি, মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টু টি, আর এটা হচ্ছে তোমার আই, প্লাস, প্লাস তো হবে না কারণ এখানে একটা আবার মাইনাস চলে আসবে, মাইনাস সাইন সিক্স সাইন থ্রি টি, এই যে কোত্থেকে পাইছি ভাই, এখান থেকে পাইছি। এবং সেম ভাবে হচ্ছে ফোর কস টু টি। তোমাদের ভাই কিন্তু মনে হতে পারে এগুলোকে আমি বানায় কঠিন কঠিন প্রশ্ন করাচ্ছি না, এটা ঢাকা ইউনিভার্সিটি 2024 সালের প্রশ্ন। গত বছরে এই প্রশ্নটা আসছে, একদম গত বছর ফিজিক্সে এই প্রশ্নটা আসছে। এবং গত বছর তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 90%-এর উপরে মানুষ ফেল করছে। কেন করছে? কারণ হচ্ছে এই প্রশ্নগুলো না
প্র্যাকটিস নিজেরা বাসায় করে নাই, মনে করো ক্লাসে করছে, ক্লাসে করার পরে শেষ, ও বাসায় খুব একটা প্র্যাকটিস করে নাই, যার কারণে আর পরে প্রবলেম হয়েছে। তো এটা হচ্ছে আমার মনে করো, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, এটা গেল, বেগ পেয়ে গেছি। এখন ভাইয়া কথা হচ্ছে আমাকে টি ইজ ইকুয়াল টু জিরো, মানে টি এর মান জিরো বসাইতে হবে। কারণ কি বলছে, টি ইজ ইকুয়াল টু জিরো সময় কণাটির বেগ কত, অর্থাৎ আমাকে প্রত্যেকটা টি এর জায়গায় জিরো বসাইতে হবে। ভাইয়া এখানে চিন্তা করো, আমি যদি এখানে টি এর জায়গায় জিরো বসাই, তাহলে কত হবে, উপরে পুরোটা জিরো হয়ে যাবে, ই টু দি পাওয়ার জিরো মানে কি, ওয়ান হয়ে যায়। তার মানে কি, ওয়ান ইন্টু মাইনাস টু মানে মাইনাস টু আই, এটা গেল। এবং দেখো, এখানে দেখো, টি এর মানে এখানে জিরো যদি বসাও ভাইয়া, সাইন জিরোর মান কত, সাইন জিরো হয়ে যাবে, সাইন জিরো কত, জিরো হয়ে যায় না, তার মানে জের কোনো ভ্যালু থাকতেছে না। এবং পরে হচ্ছে এইখানে আবার জিরো বসাও, টি এর জায়গায় জিরো বসাও, তার মানে কি টু ইন্টু জিরো, জিরো। কস জিরোর মান কত ভাইয়া, আমরা জানি কস জিরো ডিগ্রি হচ্ছে ওয়ান, ওয়ান ইন্টু ফোর মানে হচ্ছে প্লাস ফোর, আর পাশে একটা কি আছে, কে আছে, কেটা দিতে আবার ভুলে যাও না ভাই। তার মানে আনসার কি আসে, মাইনাস টু আই প্লাস ফোর কে, মাইনাস টু আই প্লাস ফোর কে। এই জিনিসটা তুমি যখন বাসায় প্র্যাকটিস করবা নিজে নিজে, তখন দেখবা যে এটা করতে তোমার ম্যাক্সিমাম এখন 1 মিনিট লাগবে। আরো বেশি প্র্যাকটিস করতে করতে একবারে লিখে ফেললে, যদি আমি এখন লিখে ফেলতাম তোমাদের মতো, মনে করো একবারে এরকম, মনে করো আমি খুব প্রো হয়ে গেছি, হ্যাঁ আমি খুব স্টুডেন্ট, ভালো প্রো স্টুডেন্ট, আমি এখন একবারে লিখবো, তখন আমি এভাবে লিখতাম, একদম পুরোটা লিখে আমি মনে মনে আবার লেখার সময় কল্পনা করতাম কোথায় কোথায় জিরো হবে, কোথায় কোথায় জিরো হবে। এটা হচ্ছে আমি, এটা একটু হবে না, এটা তো আমি ডিফারেন্সিয়েশন করার পর হচ্ছে -6 সাইন 3t হবে, আর এটা হচ্ছে +4 সাইন 2t হবে। এখন কথা হচ্ছে, আচ্ছা লেখাটা উঠছে, উঠতেছে না কেন, আচ্ছা উঠছে। তো এখন কথা হচ্ছে ভাই, আমি তো যদি প্রো হয়ে যাই, মনে করো আমি এখন সব বুঝি, প্রশ্ন দেখেই বুঝবো যে আমার এখন এইটা হবে, পাশে একটা কে হবে, পাশে একটা জে হবে, অর্থাৎ আমি এখন জাস্ট এখানে টি এর মানটা মনে মনে বসাই দিব, দেখবা যে আমি একবারে অ্যান্সার বসাই বলতে পারবো যে -2i, এটা মনে হয় একটু লেখাটা একটু প্রবলেম, আচ্ছা চলে আসছে, সমস্যা নাই। -2i, আর এটা জিরো হবে, এটা বাদ, +4 কে। আমি একবারে দেখে মনে করো আমার কতক্ষণ লাগছে, 15 সেকেন্ড লাগছে। যখন আমি পড়ে ফেলবো, আমি যখন বুঝে ফেলবো, তখন হচ্ছে কিন্তু ভাই আমি এরকম হচ্ছে একবারে করে ফেলতে পারবো। বাট না পারলে, তুমি চিন্তা ভাবনা করলে 10 মিনিট ওখানে ভাবতে পারবা না, ওই সময়টা তোমার কাছে নাই। এই ভুলটাই মানুষ করে। এই অ্যাডমিশন টেস্টে সময়ের সাথে কিন্তু ভাইয়া পাল্লা দিতে তুমি পারবা না। তাই এখন তোমাদেরকে প্রসেস বুঝাচ্ছি, এইটা বুঝে বাসায় প্র্যাকটিস করতে হবে। যারাই করতেছো, আমি চাই তোমাদের মধ্যে যদি একজনও থাকে, একজন, যে একজন হচ্ছে এখান থেকে শিখে এবং সে ঢাকা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে চান্স পাইছে, আমি ওইটাতেই আলহামদুলিল্লাহ, আমার ওই একজনকেই লাগবে। এটা হচ্ছে আমার, মানে আমার টার্গেট। ঠিক আছে, যদি এখানে 100 জনও হয়, 1 লাখও হয়, আমার কোনো সমস্যা নেই। বাট মিনিমাম যদি একজনও এটা কাজে লাগাইতে পারো, আমি খুশি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো ওইভাবে একটু প্র্যাকটিসটা করার জন্য শুরু থেকে। দেখো এখানে সবকিছু অ্যান্সার ট্যান্সার করে দেওয়া আছে। আচ্ছা পরের প্রশ্ন দেখো। আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি কি ভাই সব ম্যাথই আসে, সবকিছু কি ম্যাথই করা লাগবে, না। যেমন দেখো এই ম্যাথটা কি বলছে, এখানে প্রশ্নটা কি বলছে, একটা তাপগতীয় সিস্টেমকে দুটি ভিন্ন পথে এ থেকে বিতে নেওয়া হয়েছে। মানে কি ভাইয়া, এ একটা পয়েন্ট, এ থেকে বি তে নেওয়া হয়েছে, বি মনে করো আরেকটা পয়েন্ট, এবং আমাকে বলছে দুইটা ভিন্ন পথে। মনে করো একটা পথ হচ্ছে এইরকম, আর একটা পথ হচ্ছে এইরকম, কথার কথা আমি ধরে নিছি দুইটা ভিন্ন পথ, এটা হচ্ছে একটা পথ, এটা হচ্ছে আরেকটা পথ, এটাকে 1 নাম্বার পথ বললাম, এটাকে 2 নাম্বার পথ বললাম। দুইটা পথে গেছে, এই দুইটা পথের তাপ শোষণ এবং সিস্টেম কর্তৃক কৃত কাজ বলা আছে, এটা হচ্ছে Q1, আর হচ্ছে কাজ হচ্ছে W1 বলা আছে, এটা হচ্ছে Q2, আর W2 বলা আছে। আচ্ছা এটা কেটে দেই, W2 বলা আছে, হ্যাঁ। এখন আমাকে বলছে যে নিচের কোনটা সঠিক। ভাইয়া যখন দুইটা ভিন্ন পথে গেছে, তার মানে কি Q1 আর Q2 তো সমান হবে না, তার মানে প্রথমটা তো আগেই বাদ, কাজও তো সমান হবে না, দ্বিতীয়টা বাদ। এখন দেখি সি আর ডি এর মধ্যে কোনটা হবে। আমরা জানি যে এখানে আমরা সূত্র কি ভাইয়া, যে 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 তাপটা আমি দিছি, এই তাপটা, এটা কি হবে, আমার হচ্ছে এখানে মূলত তোমার কি বলে, ও তাপ শোষণ, হ্যাঁ। তো আমরা জানি যে যে পরিমাণ সিস্টেমে তাপ দেওয়া হয়, এটা যদি Q1 হয়, এটা হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি এবং তার কাজের পরিমাণ হবে, হ্যাঁ। অর্থাৎ যে পরিমাণ তাপ বা তাপের পরিবর্তন হয়, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা কাজের পরিবর্তনের সমান হয়। তাহলে বলতে পারি না যে ইউ সমান সমান হচ্ছে Q - W, এটা বলতে পারি না। কারণ হচ্ছে আমাদের এইখানে একটু ভালো করে মনে রাখবে ভাইয়া,
এইখানের যে সিস্টেমের যে মানে যখন এইগুলো সব সমান আছে এবং দুইটা ফিক্সড পয়েন্টের মধ্যে আমি চিন্তা করতেছি, এদের মধ্যবর্তী অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা অভ্যন্তরীণ শক্তি ফিক্স থাকবে। তার মানে কি, এই দুই পাশে এই Q1 - W1 যদি এক নম্বরের জন্য হয়, আর Q2 - W2 এটা দুই নম্বরের জন্য যদি হয়, এই দুটো কি সমান হবে না? কারণ অভ্যন্তরীণ শক্তি তো সমান বলতেছি। এটার প্রথমটার অভ্যন্তরীণ শক্তি আর দ্বিতীয় ক্ষেত্রে যে ভিতরের শক্তিটা কিন্তু ফিক্স থাকবে এই ক্ষেত্রে। তার মানে কি ভাই বলতে পারি যে এই দুটো সমান। তার মানে মাইনাসেরটা হচ্ছে আমার অ্যান্সার, আর প্লাসেরটা বাদ। অ্যান্সার কি তাহলে হবে? অ্যান্সার হবে ডি। বুঝতে পারছি সূত্রটা কিভাবে আসছে, যে দুই পাশে তাহলে অভ্যন্তরীণ শক্তিটা সমান থাকবে। ওই জায়গা থেকে আমরা বলতে পারতেছি যে এখানে তাহলে সূত্রটা বসাই দিলাম, এটা হচ্ছে অ্যান্সার চলে আসে। বুঝতে পারছি। আচ্ছা, এক নম্বরের জন্য হচ্ছে এইটা, এক নম্বর পথের জন্য, দুই নম্বর পথের জন্য হচ্ছে এইটা। গেল। এভাবে থিওরিটিক্যাল প্রশ্নগুলো আমরা জাস্ট বুঝে বুঝে, এটা তুমি যখন নিজে করতে যাবা তখন কি হবে, জাস্ট 10 সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম প্রশ্নটা পড়ার জন্য আর অপশনগুলো দেখার জন্য। গেল। আচ্ছা, এই প্রশ্নটা দেখে আসো। এই যে একটা তোমাদের একটা এখানে একটা চেক আছে, রিয়েলিটি চেক আছে। যখন দেখবা যে এরকম মনে করো কোন একটা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে যাবা, তখন একসাথে মাথার মধ্যে 8টা সাবজেক্ট নিয়ে যাওয়া লাগবে। অর্থাৎ তুমি তখন শুধু ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে যাবা না, শুধু ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে যাবা না, শুধু কেমিস্ট্রি নিয়ে যাবা না। যেমন এখন আমরা আজকে সারাদিন কিন্তু ভাই ম্যারাথন ক্লাস হবে। এই যে এখন 2 ঘন্টা ক্লাস, 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার একটা থেকে দুইটা থেকে ক্লাস শুরু হবে, বায়োলজি ক্লাস। তো এরকম করে হচ্ছে টানা ক্লাস চলতে থাকবে। আজকে আমাদের 8 ঘন্টায় আমরা 4টা ক্লাস নিব। এবং এটা তোমাদের একটা জাস্ট চ্যালেঞ্জ করা যে তোমরা এতক্ষণ ধৈর্য নিয়ে ক্লাসগুলো করতে পারো কিনা। কারণ পরীক্ষার সময় ভাই এভাবে পড়াশোনা করতে হবে। বুঝতে পারছো? তো তখন পরীক্ষার হলে যখন যাবা, একটা প্রশ্ন দেখবা যে তোমার হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায় থেকে আসছে, আরেকটা প্রশ্ন দেখবা সেকেন্ড পেপারের 9 নম্বর অধ্যায় থেকে আসছে। এরকম উল্টাপাল্টা যখন হবে তখন কি ভাইয়া তুমি হচ্ছে মানে মানে উল্টাপাল্টা হলে কি মানে মাথায় মনে রাখা একটু কঠিন হবে না? তো ওইটাই এখন থেকে প্র্যাকটিস করতে হয়। এই ভুলটা স্টুডেন্টরা করে দেখেই ওরা হচ্ছে এডমিশনে খারাপ করে। এটা না ওদের বোঝানোর মতো খুব মানুষ পাওয়া যায় না। মানে সবাই পড়াইতেছে পড়াইতেছে, বাট কি কি জায়গায় ভুল করে এই ভুলগুলো তোমাদের হচ্ছে বলা হয় না। যার কারণে তোমরা প্রতি বছর সেম ভুলগুলোই করে আসো। এটা হচ্ছে একটা প্রবলেম। গেল। তো এখন হচ্ছে এই প্রশ্ন যদি দেখি যে একটা প্রোটনের গতিশক্তি এর মোট শক্তির 75%। ভাইয়া গতিশক্তি যখন মোট শক্তি 75% হয়, তার মানে হচ্ছে ভাইয়া এইখানে গতিশক্তি বলতে আমরা বুঝাই কি, এই যে তোমার M - M মানে স্থির ভর এবং তোমার হচ্ছে গতিশীল ভর, যেটা দুটার পার্থক্য। নিশ্চল ভর এবং গতিশীল ভরের যে পার্থক্য, এটাকে আমরা C² দিয়ে গুণ করলে কি পাবো? শক্তি পাবো না? এটাই হচ্ছে ওর গতিশক্তি। এই যে পার্থক্যটা, যে পার্থক্যটা পাবো এটা হচ্ছে ওর গতিশক্তি। ঠিক আছে? অর্থাৎ একটা ভর স্থির ছিল এবং এটা গতিশীল হয়েছে, মাঝখানে কি পরিমাণ পার্থক্য, কি পরিমাণ নতুন করে শক্তি পাওয়া গেছে, ওটা হচ্ছে ওর গতিশক্তি হিসেবে আছে। বুঝছো? তো এটা সমান সমান কি বলছে? মোট শক্তি। মোট শক্তি যদি হয় MC²। আমরা কি জানি ভাইয়া, যে তোমার যখন একটা কোনো অনেক দ্রুত গতিতে কোনো বস্তু চলে তখন তার শক্তি, মোট শক্তি হচ্ছে MC² = MC²। আইনস্টাইনের সূত্র, তাই না? তো এখন এইখানে ভাইয়া কি বলছে? MC² সমান বলছে না, 75% বলছে। মানে কি, 0.75 এটা দিয়ে গুণ করতে হবে। এখন তুমি একটু ক্যালকুলেশন করো, তুমি একটু দেখো কি হয়। তুমি দেখবা যে এখানে হচ্ছে MC² ভাঙায় দাও, আর M0C² সমান সমান কি হবে? 0.75 MC²। এখন তুমি ক্যালকুলেশন করলে অ্যান্সারটা আসবে হচ্ছে, এই পাশে আসবে 0.25 M, আর এই পাশে আসবে হচ্ছে M0। কারণ কি ভাইয়া, C² কাটাকাটি চলে যায় সব জায়গা থেকে। একটা সম্পর্ক পাইছি দেখো, আমার কিন্তু কোনো ভর দেয়া ছিল না। আমি কিন্তু সম্পর্কটা পাইছি যে M0 সমান সমান 0.25 M। এটা একটা সম্পর্ক পেয়ে গেছি। আমাকে বলছে প্রোটনের দ্রুতি কত। ভাই আমরা কি জানি সূত্র এখন জানি। ভরের ক্ষেত্রে সূত্র কি? M = M0 √1 - V² / C²। মান বসায় দাও না এখন। এম এর মানটা কত? এম এর মান হচ্ছে তো M0 এর মান দেয়া আছে। M0টাকে এখন বসায় দাও কত, এই যে এই মানটা বসায় দাও। অর্থাৎ তোমার এখানে এম সমান সমান দাঁড়ায় 0.25 M ডিভাইড বাই এই যে 1 - V² / C²। এখন তুমি এম কাটাকাটি করতে পারো, তারপরে এটাকে আর গুণ করতে পারো। আর গুণ করলে এমন দাঁড়াবে যে 0. এই যে 1 / V² / C² সমান সমান কত হবে? 0.25 মানে 1/4। এখন এটাকে সবকিছু মুছে দিই, হ্যাঁ? এই পর্যন্ত বুঝছো? সবকিছুকে মুছে দিই একটু লেখার জন্য। আচ্ছা, কি দাঁড়াইছে? যে √1 - V² / C²। আর গুণ করার পরে আমরা যেটা পাইছি এটা হচ্ছে আমার
1/4 আসছে। 0.25 কে লেখা যায় কি ভাইয়া? এই যে ভগ্নাংশ থেকে দশমিক বা দশমিক থেকে ভগ্নাংশ, এই কনভার্সনটা তোমাকে জানতে হবে। এটা প্র্যাকটিস করতে হবে ভাইয়া। এটা হচ্ছে ছোটবেলার পড়াশোনা, বাট এখন একটু প্র্যাকটিস করতে হবে। এখন কথা হচ্ছে ভাই, এখানে যদি আমি একটু ক্যালকুলেশন করি কি হয়, যে এটা আমি স্কোয়ার করলাম, মানে দেখো মনে মনে করলে কি হবে, আমি যদি একবারে লিখি, একবার যদি ক্যালকুলেশন করে আমি দেখতেছি যে এখানে হচ্ছে রুট করলে এটাকে স্কোয়ার করতে হবে, মানে 1/16 হবে। তারপর হচ্ছে আমি এই 1 - 1/16 করতে হবে, মানে 15/16 হবে। এই 15/16 সাথে আমার সি স্কোয়ার গুণ করতে হবে এবং রুট করতে হবে। তার মানে রুট ওভার থাকবে 15, আর নিচে থাকবে হচ্ছে 4, থাকবে হচ্ছে পাশে সি। দেখছো? তুমি যখন ক্যালকুলেশন করতে করতে প্রো হয়ে যাবা, তখন হচ্ছে এইভাবে করে ফেলতে পারবা যে ভি এর মানটা হবে √15/4 সি। একবারে দেখো আমি মুখে মুখে করে ফেলছি। আমার কয় কয় সেকেন্ড সময় লাগছে? আমার মেবি কত, আহ 2 সেকেন্ড বা 3 সেকেন্ড লাগবে, আমি যদি একবারে করে ফেলি। অ্যান্সার হচ্ছে এ। বুঝতে পারছো? জাস্ট এইভাবে হচ্ছে আমরা একবারে মনে করো কত 5 সেকেন্ডের মধ্যে এইসব টাইপের ম্যাথ আমরা ক্যালকুলেশন করে ফেলবো। বাট এইরকম করতে যে আবার হচ্ছে ভুল করে এসো না ভাইয়া। তোমার যদি মনে হয় তুমি কনফিডেন্স পাচ্ছ না, তুমি ভেঙে ভেঙে করবা যে 1 - V² / C² = 1/16। এই 1 - 1/16 এক পাশে রাখবো, বাকিটাকে আরেক পাশে রাখবো। তারপর হচ্ছে এখানে ক্যালকুলেশন করব, লসাগু করব, এটাকে এভাবে রেখে দিব। তারপর হচ্ছে আবার এটাকে সি স্কোয়ার দিয়ে গুণ করব, ভি স্কোয়ারকে এক পাশে রাখবো। এইরকম যদি করতে যাও, তাহলে তোমার দেখবা অভিভাবককে রুট করবো, তাহলে √15 আর 16কে রুট করলে হয় 4 সি। এরকম যদি ভেঙে ভেঙে কয়েক লাইনে করতে যাও, এত জায়গাও পাবা না, এত সময় থাকবে না। বুঝতে পারছো? তার মানে অ্যান্সার হচ্ছে তোমার এ। গেল এটা। এরপরে এইভাবে আমরা হচ্ছে জাস্ট প্র্যাকটিস গুলো করতে করতে ইনশাল্লাহ আমাদের সময়টা অনেক কমে যাবে। আচ্ছা, এখানে সবকিছু করে দেয়া আছে অ্যান্সার সহ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। একটা বুলেট সোজা উপরে নিক্ষেপ করা হয়েছে। একটা বুলেটকে আমি কি করছি, একদম খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, এবং 10 সেকেন্ড পর সে ফেরত আসছে। অর্থাৎ সে 10 সেকেন্ড পর আবার ভূমিতে ফেরত আসছে। সে উপরে গেছে, উপরে গিয়ে আবার ফেরত আসছে। এই পুরো সময়টা তার লাগছে 10 সেকেন্ড। তার মানে কি ভাইয়া? এখানে দেয়া আছে উড্ডয়ন কালটা দেয়া আছে। সে উপরে উঠছে এবং সে যে নিচে নামছে, এই পুরো সময়টা তাকে দেয়া আছে 10 সেকেন্ড। আমরা জানি এখানে বলছে কি, বলছে চূড়ান্ত গতি কত। ভাই আমরা জানি যে T = 2V/G। এখানে যে গতি মানে কি, বেগের কথা বলছে। অর্থাৎ একদম সহজ হিসাব, বেগের মান কি হবে? Tg/2। শেষ খেলা। তার মানে কি ভাইয়া? 10কে 9.8 দিয়ে গুণ করব, 2 দিয়ে ভাগ করব, 2কে কাটাকাটি করব 5, 5কে 9.8 দিয়ে গুণ করলে আসবে 49। এগুলো কিন্তু ভাইয়া করতে করতে মুখস্থ হবে। আমি যে মুখে মুখে করে ফেললাম, আমার 9.8 কে যে 5 দিয়ে গুণ করলে যে 49 আসবে, এটা আমি কিভাবে বুঝছি? এটা বুঝছি কিন্তু ভাই আমি হচ্ছে মোটামুটি প্র্যাকটিসের মাধ্যমে, যে আমার আসলে এটা করতে করতে হয়েছে যে এটা মানে এইটা, এটা মানে এইটা। কিছু সহজ জিনিস মুখস্থ রাখতে হয়, এটা আসলে না হলে তুমি পারবা না। তো গেল এটা। এইসব সহজ প্রশ্ন করতে হবে 10 সেকেন্ডের মধ্যে, নাহলে তুমি ভাই সময় ক্লিয়ার করতে পারবা না। বুঝতে পারছি? আচ্ছা, গেল। দেখো এখানে একটা গ্রাফের ম্যাথ আসছে, যে একটা আনুভূমিক ঘর্ষণহীন তলের উপর একটা কি, একটা আনুভূমিক তল, কোনো ঘর্ষণ নাই, একটা স্থির আছে, কোনো একটা কণা, মনে করো একটা কণা স্থির আছে, এবং এটাকে আমি এখন এফ বল প্রয়োগ করে কি করলাম, গতিশীল করলাম। তাহলে কৃত কাজ কি হবে? তাই কৃত কাজ হবে শক্তির যে পরিবর্তন। শক্তির পরিবর্তন কি হবে ভাই? গতিশীল হইলে স্থির থেকে গতিশীল হয়েছে, তার মানে কি এখানে গতি শক্তি আসছে না? বলো। স্থির থেকে গতিশীল যখন হয়, গতিশক্তি চলে আসছে। তার মানে কি কৃত কাজটা হবে গতিশক্তির সমান। অর্থাৎ গতিশক্তি ½ mv²। এখন ভাই সূত্র থেকে বলতে পারি যে ডাব্লিউ, এই হাফও একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, আর এম একটা ভর, এটা এখানে স্থির ভর ধরে নিছি, মানে কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। তার মানে কি ডাব্লিউর সাথে ভি² সম্পর্কটা কি সমানুপাতিক বলা যায় না? বলো তো আমাকে একটু। তার মানে বলতে পারি যে এটা হচ্ছে আমার সম্পর্কটা হচ্ছে, মানে এই কি বলে, দ্রুতি মানে কি বেগ, আর এখানে কৃতকাজ মানে ডাব্লিউ। এই দুটার সম্পর্ক হচ্ছে, মানে বেগ হচ্ছে তোমার কি বলে, কৃতকাজ হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। তো ভাইয়া আমরা একটু গ্রাফ গুলা মনে রাখবো। যখন এইভাবে বলবে যে তোমার হচ্ছে এটা ডাব্লিউ আর এখানে হচ্ছে ভি, তখন বর্গের সমানুপাতিক যখন হয়, মানে ভি² যখন এই পাশে থাকবে, এটা এইরকম হয়। আচ্ছা, এটা হচ্ছে এইরকম হয়। গ্রাফটা বুঝতে পারছি? এই গ্রাফটা একটু মুখস্থ রাখবো, এটা গ্রাফটা একটু মুখস্থ রাখবো। তাহলে কি অ্যান্সার হচ্ছে এখানে বি। কিন্তু ভাইয়া যদি এমন হইতো যে গ্রাফে অপশনগুলো এরকম দেয়া আছে, এটা হচ্ছে একটু চলে গেছে, দাঁড়াও একটু নিয়ে আসি। আচ্ছা, একটু কালারটা চেঞ্জ করি। দেখো, মনে করো ভাইয়া তোমার গ্রাফ নিয়ে অনেক কিন্তু প্রবলেম, আমি জানি এখনো। ভাইয়া মনে করো ডাব্লিউ আছে, আর এখানে ভি
বুঝো, তোমাকে এখানে অপশনের মধ্যে শুধু ভি দেয়া আছে, দেখো সব শুধুমাত্র ভি দেয়া আছে, বাট মনে করো এখানে শুধুমাত্র ভি দেয়া আছে। আর এখানে যদি ভি স্কোয়ার দেওয়া থাকতো, তখন কিন্তু ভাইয়া ডাব্লিউ ভি স্কোয়ারের সাথে সমানুপাতিক, মানে কি একদম সোজা সরল রেখা হইতো। বুঝতে পারছো পার্থক্যটা কোথায়? একটু চোখ কান খোলা রেখে দেখবা যে তোমার হচ্ছে এখানে ডাব্লিউ সমান কি ভি স্কোয়ার দেয়া আছে নাকি ভি দেয়া আছে। শুধু ভি দেয়া থাকলে হচ্ছে বাঁকা। ঠান্ডা লাগছিল ভাই, এক্সট্রিমলি সরি শব্দের জন্য। এটা হচ্ছে মানে বর্গের সমানুপাতিকের সাথে কার্ভটা এরকম হয়, আর যখন শুধু সমানুপাতিক হয় তখন হচ্ছে সোজা সরলরেখা হয়। বুঝতে পারছি? আচ্ছা, গেল এটা। এখন এই প্রশ্নটা দেখো, এটা একটা সূত্র দেখবা, এরকম টাইপের ম্যাথ গুলো না তোমার হচ্ছে টাইম সেভার। থিওরিটিক্যাল প্রশ্ন, কোনো ক্যালকুলেশন করা লাগে না, জাস্ট দেখবা আর করবা, ম্যাথ করবা। হ্যাঁ, যে পৃথিবী পৃষ্ঠ হতে এম ভরের একটি বস্তু উলম্ব বরাবর উপরের দিকে নিক্ষিপ্ত করা হয়েছে। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, এবং তার ভর হচ্ছে এম, ছোট হাতের এম। বস্তুটা সর্বোচ্চ কত উঠছে ভাইয়া? আর এম, ছোট হাতের আম, আর এম, এম সাফিক্স, ঠিক আছে। তার মানে হচ্ছে তার উচ্চতা দেয়া আছে, এবং পৃথিবীর ব্যাসার্ধ কি হবে ভাইয়া? এটা যেটা পৃথিবী কি কল্পনা করো, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ এই কেন্দ্র থেকে কত হবে? আর দেয়া আছে আমরা জানি। তো এই ক্ষেত্রে সূত্র কি ভাইয়া? এই ক্ষেত্রে ডিরেক্ট সূত্র আছে এরকম, যে যখন এরকম অনেক বেশি উচ্চতায় উঠে, তখন হচ্ছে তোমার এটা সম্পর্ক যে বেগের সাথে, হ্যাঁ, কত বেগে মারবে, হ্যাঁ, আদিবেগটা কত হবে। এই আদিবেগের সূত্রটা হবে এরকম, যে 2 GM, 2 GM 1 বাই পৃথিবীর ব্যাসার্ধ মাইনাস 1/r+h। এটা হচ্ছে সূত্র। কি বুঝছো কি বলছি? রুট ওভার দিলা, তারপর হচ্ছে টু, এখানে রুট দিতে হবে। রুট ওভার 2 GM, এটা হচ্ছে 1/r মাইনাস 1/r+h। এরকম অনেক সূত্র ডিরেক্ট মুখস্থ রাখতে হবে, এগুলো পরীক্ষার হলে বের করার সময় তুমি পাবা না। এখন এই এইচ এর মান কি ভাইয়া? প্রশ্নের মধ্যে এইচ এর মান দেয়া আছে, ছোট হাতের আর বা বড় হাতের আর এম, যাই হোক সমস্যা নেই, আর এম দেয়া আছে। এই যে কত উচ্চতায় উঠছে, এই উচ্চতা এখানে দেয়া আছে, আর এই মানটা বসায় দাও, বাকি সব সেম। কোথায় আছে কোথায় আছে দেখো, এই যে 1 নাম্বার সূত্রে আছে। তার মানে কি 1 নাম্বারটাই হচ্ছে আমার উত্তর। গেল। তারপর এটা হচ্ছে ডিরেক্ট সূত্র। আচ্ছা দেখো, এটা একটা খুব মজার প্রশ্ন ছিল তোমাদের, হচ্ছে এই ঢাকা ইউনিভার্সিটি 2024 সালের। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই যে 2024 সালে এই প্রশ্নটা আসছে। দেখো এই প্রশ্নটার ব্যাখ্যাটা একটু তোমাদেরকে বুঝাই দিই। নিচের কোনটি এ বিন্দু থেকে, যে এই পাশে ডান পাশে হচ্ছে এ বিন্দু আছে, আর বাম পাশে আছে ই বিন্দু আছে। ডান পাশে এ, বাম পাশে ই বিন্দু, প্রত্যেকটাই সেম। এবং এখানে বলছে যে দোলকের ববের ত্বরণ সবচেয়ে ভালোভাবে চিত্রায়িত করা যায়, মানে ত্বরণের দিকটা ভালো করে বুঝে দেখো। মানে প্রথম চিত্র দেখানো আছে যে শুধুমাত্র, শুধুমাত্র কি একদম বাইরের দিকে, সবগুলা বাইরের দিকে। কিন্তু আমাকে কি বলছে? আমাকে বলছে যে ববটা, এই যে এরকম একটা বব আছে, মনে করো বব মানে কি তোমরা তো জানো, যে এটা ঝুলন্ত বস্তু। এটা হচ্ছে পেন্ডুলামের মতো কাজ করে না, সরল দোলক। তো এটাকে যদি এরকম থেকে এইরকম এই বাম দিক একটা দিকে নেওয়া হয়, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু শেষ। হ্যাঁ, এটা স্টার্ট বিন্দু, এটা হচ্ছে ইন পয়েন্ট। গেল। তো এখন কথা হচ্ছে ভাইয়া, এইখানে বিভিন্ন দিক দিয়ে আছে যে আসলে প্রত্যেক পয়েন্টে ত্বরণের কি অবস্থা, প্রত্যেক পয়েন্টে ত্বরণের আসলে কি অবস্থা হয়েছে, এটা আমাকে লাগবে। তো এখন ভাই আমরা দেখতেছি যে প্রথম ক্ষেত্রে শুধুমাত্র দেখা আছে যে বাইরের দিকে। এটা আসলে ভাইয়া ভুল। কেন জানো? কারণ এইখানে আসলে এই যে ববটা যে আছে না, এই ববের তো একটা ভর আছে তাই না? তো ভরের কারণে এটা আসলে তোমার হচ্ছে কি করবে, এটা হচ্ছে বাইরের দিকে কাজ করবে। হ্যাঁ, এটা ওজনটা নিচের দিকে কাজ করবে, কথার কথা। ঠিক আছে। তো এখন ভাইয়া এইখানে এই যে ধরো একটা যে কোনো পয়েন্ট, ধরো এই পয়েন্টটা, এই পয়েন্টের উপরের দিকেও কিন্তু ভাই একটা ত্বরণ আছে, তোমার হচ্ছে টান আছে। এই সুতার টান কিন্তু আছে প্রত্যেক, এই যে ববটা আছে, ববের সুতার টান কিন্তু ভাইয়া উপরের দিকে, বব থেকে বাইরের দিকে সুতার টান আছে। আর ববের একটা কি আছে তোমার হচ্ছে আহ এরকম মনে করো প্রত্যেকটা পয়েন্টে এইদিকে একটা ত্বরণ কাজ করতেছে, আবার নিচের দিকে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে জি। তাহলে কি হবে ভাইয়া? এটার একটা লব্ধি ত্বরণ কি এই দিকে কাজ করবে না? আরে এটা তো চলে যাচ্ছে, এই যে এইদিকে কাজ করবে না? আবার বুঝাই, মনে করো একটা টান বল উপরের দিকে কাজ করতেছে, একটু ফ্রি পয়েন্ট, এটা হচ্ছে একটা বল, এটা বিন্দু মনে করো। আর এইদিকে হচ্ছে মনে করো একটা ওজন বল কাজ করতেছে, দুইটা বল কাজ করতেছে, তার মানে দুইটা ত্বরণ আছে, এখানে একটা ত্বরণ আছে, এখানে একটা ত্বরণ আছে। লব্ধি ত্বরণটা কেমন হবে? এরকম হবে না কোন একটা দিকে? এরপর একটা কি হবে যখন আরেকটু কাছে যাবে, আরেকটু ঘুরে যাবে না? তারপর কি মাঝখানে থাকবে? আবার যখন সরে যাবে, আমরা কি জানি ভাইয়া, ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক।
এবং এই জায়গাটাতেই মূলত বোঝায় যে আসলে কেন্দ্রের দিকে কাজ করে, সাম্যাবস্থার দিকে কাজ করে। এইখানে যতগুলো চিত্র আছে, এই চিত্রটা দেখো শুধু একদিকে কাজ করতেছে, এটা ভুল। এটা শুধু নিচের দিকে কাজ করতেছে, এটাও ভুল। এটা শুধু উপরের দিকে কাজ করতেছে, এটাও ভুল। বাট এই চিত্রটাই দেখলে বোঝা যাইতেছে যে এটা সাম্যাবস্থার দিকে কাজ করতেছে। এবং দেখো এই দিকটা অনেকটা লব্ধির দিকে, এটা যদি নিচের দিকে কাজ করে আর এটা যদি উপরের দিকে টান কাজ করে, টি যদি উপরের দিকে, ওজন যদি নিচের দিকে কাজ করে, তাহলে হচ্ছে লব্ধিটা এরকম আরো একটু ভালোভাবে বোঝা যায়, তাই না? আচ্ছা। এবং যখন আবার সরে যায়, মনে করো উল্টা পাশে চলে আসছে, তখন আবার কি দেখো সাম্যাবস্থানের দিকেই তাক করা ত্বরণটা। তো এটাই হচ্ছে মূলত তোমার কি বলে, সবচেয়ে কাছাকাছি যে ভালো বলে, ভালো মতো এই চিত্রটা দিয়ে ব্যাখ্যা করা যায়। তার মানে হচ্ছে এটা আমার সি নাম্বার হচ্ছে অ্যান্সার গেল। আচ্ছা। তো এইভাবে আমরা এটা ব্যাখ্যা করতে পারি যে টান বল এবং হচ্ছে ওজন বলের লব্ধি বলের দিকেই হচ্ছে মূলত ত্বরণটা যাচ্ছে, এবং ত্বরণের দিকটা সবচেয়ে ভালো সি পয়েন্ট দিয়ে ভালো মতো বোঝা যায়। এটা একটু কনসেপচুয়াল প্রশ্ন, বাট এটা আসলে গত বছর 2024 সালে আসছে। তো এগুলো বুঝলে তোমাদের আসলে কাজে লাগবে কি, তোমরা চিন্তা করতে শিখবা এবং তোমরা বুঝবা কি টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি আসে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। একটি প্রক্রিয়ায় একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়েছে। হ্যাঁ, চাপ কি করছে? চাপ P2 হয়েছে P1 এর দ্বিগুণ। আগে যদি P1 হয়, পরে যদি P2 হয়, P2 হবে P1 এর দ্বিগুণ, এটাই বলা হয়েছে। যেখানে গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপ ও কৃত কাজ সমান বলা হয়েছে। ভাইয়া, এখানে কি বলছে যে তাপ এবং কাজ সমান, ডেল কিউ বা ডি কিউ সমান সমান ডিডাব্লিউ বলা আছে। তার মানে কি ভাইয়া? এবং বলা আছে এখানে গ্যাসের আয়তন কি হবে। তো ভাইয়া এটা তো আমরা জানি, যেটা হচ্ছে একটা, এই এই জিনিসটা কখন হয়, যখন কোনো অভ্যন্তরীণ শক্তি ডি ইউ সমান সমান শূন্য হয়। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য কখন হবে? যখন হচ্ছে তোমার তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রা তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? তার মানে কি ভাই, সমষ্ণ প্রক্রিয়া এটা। তাপমাত্রার পরিবর্তন যদি না হয়, সমষ্ণ প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়াতেই শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তি শূন্য হয়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হয়। তখনই কি বলতে পারি যে এটা হচ্ছে ভাইয়া সমষ্ণ প্রক্রিয়াতে সূত্র আমরা জানি, P1V1 সমান সমান P2V2। কিভাবে কোত্থেকে বাড়ি করলাম বুঝতে পারছো? আর এখানে কি হয়, চাপ যদি দ্বিগুণ করা হয়, তাহলে তোমার হচ্ছে আয়তন অর্ধেক হয়ে যেতে হবে, কারণ তাহলে দুইটাকে গুণ করতে হবে। 2 × ½ যদি গুণ করি, তখনই শুধুমাত্র ওয়ান থাকবে, অর্থাৎ স্থির থাকবে। এটা হচ্ছে বয়লের সূত্র। আচ্ছা। তো ওই জায়গা থেকে বলতে পারি যে আয়তন কি হবে ভাইয়া, আয়তন অর্ধেক হয়ে যাবে। কনসেপ্ট গুলো বুঝতে পারছি, মানে আমাদের আসলে প্রসেস গুলা কি, এখানে কনসেপচুয়াল প্রশ্ন আছে, এখানে ম্যাথমেটিক্যাল প্রশ্ন আছে, সবকিছু মিক্সড করেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্নগুলা হয়। আচ্ছা, গেল। এখন পরেরটা। একটি পোস্ট অফিস বক্সের চতুর্থ বাহু এসিজি এসে 1 মিটার দৈর্ঘ্য এবং এত প্রস্থচ্ছেদের একই ধাতুর দুটি সমান্তরাল তার যুক্ত করা আছে। এখন অত কাহিনী আমার দেখার দরকার নেই ভাই, এই প্রশ্নটা দেখো, যদি দেখো অনেক কিছু মনে হবে, বাট হঠাৎ করে দেখলে অনেক ভয় লাগবে। কিন্তু দেখো এখানে কি আছে, এখানে বলছে যে পি বাহুতে, আমরা একটু সহজ করে বুঝি না আসো, যে এখানে হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। একটু সহজ করে বুঝি। পোস্ট অফিস বক্সের ক্ষেত্রে হোক, হুইস্টন ব্রিজ হোক বা মিটার ব্রিজ হোক, আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। এখন ভাই এখানে যদি আমরা বলা আছে যে যদি পি এর মান 1000 হয়, পি এর মান বলা আছে 1000, কিউ এর মান বলা আছে 10, আচ্ছা, আর এর মান বলা আছে 2000, এবং এইগুলা করা হইলে গ্যালভানোমিটারের শূন্য বিক্ষেপ দেয়। তার মানে কি ভাইয়া, এইটা কি সাম্য অবস্থায় থাকবে তখন। তার মানে কি P/Q R/S হইতে হবে। তো এখান থেকে ভাইয়া আমরা এখন রোধটা সাম্য অবস্থায় থাকলে কি এটা এই সূত্রটা ব্যবহার করা যায়। এখান থেকে আমরা রোধ পাবো না বলো, এস অবস্থানে। তার মানে আমরা এখান থেকে একটা, এই যে চতুর্থ বাহু মানে এস এর ক্ষেত্রে আমরা রোধটা বের করতে পারবো। রোধটা কত হবে যদি ক্যালকুলেশন করি, দেখো এখানে হচ্ছে 1000, নিচে 10, এখানে 2000, নিচে অবশ্যই 20 হবে। ঠিক আছে? তার মানে এখানে রোধের মান হচ্ছে 20। বাট ভাইয়া বুঝো, এখানে দুইটা তার সমান্তরালে রাখা আছে। সমান্তরালে যখন দুইটা তার রাখা হয়, তখন এটা অর্ধেক হয়ে যাবে না? অর্থাৎ এইখানে একটু বুঝো, এই যে এই 20টা, হ্যাঁ তোমার হচ্ছে এই যে 20টা, এটা কি হবে, এই 20-এরও আবার তোমার হচ্ছে এখানে জিনিসটা হচ্ছে এরকম, তোমার হচ্ছে আহ দুইটা তার আছে এবং দুটো সমান্তরালে আছে। তার মানে আলটিমেটলি এখানে যদি ক্যালকুলেশন করো, তোমার এখানে যদি তুমি দেখো, তোমার হচ্ছে এখানে আহ তুল্যরোধটা কত হবে? তুল্যরোধ হবে তোমার হচ্ছে এখানে আহ কি, সরি, এখানে হচ্ছে এস এর মান কত দেয়া আছে। আচ্ছা, এস এর মানটা দেয়া আছে তোমার একটা একটা বাহু, একটা যদি বলি, একটা হচ্ছে তোমার দেয়া আছে 20 ওহম। এখন আমরা জানি এখানে রোধের ক্ষেত্রে আমরা আর এর জায়গায় বসাইতে পারি কি ভাইয়া,
রো এল বাই এ। এই সূত্র বসাইতে পারি না বলো? অর্থাৎ এইখানে আমরা যদি এখানে এই আপেক্ষিক রোধের সূত্রটা বসাই, যে তোমাকে উপাদানের আপেক্ষিক রোধটাই বের করতে বলছে, তার মানে রো এর মানটা কি হবে ভাইয়া? রো এর মানটা হবে এখানে এ আর ডিভাইড বাই এল, তাই না? আর এইখানে ভাইয়া আমাকে একটু বুঝো, আমাকে এই এর মান দেয়া আছে কত? 10⁻⁶ মিটার স্কোয়ার, এবং এল এর মান দেয়া আছে 1। কিন্তু এই আর এর মানটা হবে এখানে দেখো, তোমার হচ্ছে সমান্তরালে যুক্ত দুইটা তার আছে, তার মানে এখানে রোধটা হবে এরকম, তোমার দুই গুণ হয়ে যাবে জাস্ট, হ্যাঁ, 40 হয়ে যাবে এখানে, 40 × 10⁻⁶। অর্থাৎ এটা হচ্ছে আমার বি নাম্বার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, রোডটা এখান থেকে বের করলাম, এবং দুইটা কিসের তার আছে? সমান্তরাল দুইটা তার আছে, সমান্তরাল দুইটা তার আছে। অর্থাৎ প্রত্যেক তারের যদি 40 হয়, দেখো প্রত্যেক তারের যখন 40 করে তোমার রোধ হবে, তখনই কিন্তু ভাইয়া তুল্য রোধটা এখানে কি, তুল্য রোধটা কত হবে? তুল্য রোধ হবে 20। অর্থাৎ আমাকে তুল্য রোধ, এটা হচ্ছে আমার তুল্য রোধ 20 হইতে হবে। তুল্য রোধ যদি 20 হইতে হয় এবং দুইটা সমান্তরাল তার থাকে, দুইটা সমান তার মানে সমান রোধের দুইটা তার থাকে, সমান রোধ সমান্তরালে আছে দুইটা, তার মানে তুল্য রোধ যদি 20 হয়, তার মানে এটা হচ্ছে এক একটা তারের রোধ কত হবে? অবশ্যই 40 করে হইতে হবে। বুঝতে পারছি কথা? আমাকে ওই তারের প্রত্যেকটা তারের রোধটাই লাগছে। আবার বুঝাই, জিনিসটা আসলে আবার একটু ভেঙে বুঝাই আসো। মনে করো এখানে হচ্ছে আমার পি বাই কিউ, সরি, এটা এটা বাদ, পি বাই কিউ সমান সমান আর বাই এস। এই রোধটা কি আসবে ভাইয়া? এটা হচ্ছে আমার তুল্য রোধটা পাবো আমি এখানে, যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে আমার তুল্য রোধ। হ্যাঁ, তুল্য রোধটা আমি যখন পাবো, তুল্য রোধ আমি অ্যান্সার ক্যালকুলেশন করে পাইলাম 20। আমাকে বলছে যে তারের উপাদানের আপেক্ষিক রোধ কত। তার কি ভাইয়া একটা আছে? যদি একটা তার থাকে তাহলে ওই তারের রোধও হবে 20। বাট যদি দুইটা তার থাকে, দুইটা তার আছে, এবং দুইটা তার কি আছে ভাইয়া? একদম কল্পনা করো, সমান্তরাল দুইটা রোধ আছে, এটা একটা তার, এটা একটা তার, হ্যাঁ, এবং সমান মানের যখন কোনো তার থাকে বলাই আছে, ঠিক আছে, তার সমান্তরালে যুক্ত করা আছে, একই ধাতু বলা আছে, এবং একই ধাতু মানে কি ভাইয়া? এখানে তোমার হচ্ছে আপেক্ষিক রোধ কনস্ট্যান্ট থাকবে। এবং দুইটা তার আছে মানে কি ভাইয়া? দুইটা তারের রোধ যখন সেম হবে, তখনই শুধুমাত্র আমরা তার তুল্য রোধটাকে অর্ধেক পাবো। এবং উল্টা চিন্তা করো, এবার উল্টা চিন্তা করো, যে আমি তুল্য রোধ যা পাইছি, তার মানে প্রত্যেক তারের রোধ কত ছিল? 40 করে ছিল দেখে, মানে দ্বিগুণ করে ছিল দেখেই আমি তুল্য রোধটা 20 পাইছি, মানে অর্ধেক পাইছি। সূত্র পড়ছিলাম না আমরা, যে দুইটা সমান রোধের আহ কোন দুইটা সমান রোধ, দুইটা সমান মানের রোধ যখন কিসে থাকে? সমান্তরালে থাকে, তখন তার তুল্য রোধ কি হয়? ওই একটা মানের অর্ধেক হয়, তাই না? অর্থাৎ 40 থাকলে 20 হয়, 20 থাকলে 10 হয়। এবার উল্টা চিন্তা করো, তুমি তুল্য রোধটা জানো, তুল্য রোধ 20 জানো, এবং দুইটা সমান্তরাল তার ছিল, তাদের প্রত্যেকের রোধ সমান, তার মানে কি? তুল্য রোধ যদি 20 হয়, এক একটা তারের রোধ কত হবে? উল্টা, দ্বিগুণ করে ফেলো। তার মানে কি, এক একটা তারের রোধ হচ্ছে দুই গুণ হয়ে যাবে, অর্থাৎ 40 ওহম করে হবে। এক একটা তারের রোধ হবে 40 ওহম করে। এখন লাস্টলি তোমাকে বলছে রো এর মান কত। আমরা জানি রো এর মান হচ্ছে আর ইন্টু এ ডিভাইড বাই এল, আপেক্ষিক রোধের মানটা এটা। এখানে এর মান বসাও, এল এর মান বসাও, আর এর মান বসাও, অর্থাৎ 40 বসাও, 10⁻⁶ বসাও, নিচে হচ্ছে 1 আছে, তাহলে অ্যান্সার হচ্ছে বি। বুঝতে পারছি? তাহলে অ্যান্সার হচ্ছে বি। গেল। আচ্ছা, পরের প্রশ্ন আসো, দেখো এটা একটা মজার প্রশ্ন। একটি বর্গক্ষেত্রের দুটি বিপরীত শীর্ষে কিউ চার্জ স্থাপন করা হয়েছে। আগে একটা বর্গক্ষেত্র আঁকি। মনে করো একটা বর্গক্ষেত্র দেয়া আছে, এবং এটার বিপরীত পয়েন্টে, মানে এই পয়েন্ট আর এই পয়েন্টে দুইটা কিউ চার্জ দেয়া আছে, এবং অন্য দুইটা প্রান্তে ছোট হাতের দুইটা কিউ চার্জ দেয়া আছে। আমাকে বলছে এই দুইটা বড় হাতের কিউ এর যে কোনো একটার উপর লব্ধি বল শূন্য। ধরে নিলাম এইখানে এইখানে লব্ধি বল শূন্য। আমাকে এটা ধরে নিছি, হ্যাঁ। প্রশ্নে বলা আছে কিউ চার্জের যে কোনো একটার উপরে লব্ধি বল শূন্য। আমি ধরলাম এটাতে শূন্য। এখন আমাকে বলছে তাহলে কিউ বাই ছোট হাতের কিউ সমান সমান কত, অর্থাৎ আমাকে দুইটা চার্জের অনুপাত বের করতে বলছে। খুবই সহজ ভাইয়া, চিন্তা করে দেখো তো, তিনটা বল মনে করো, এই এই যে এই কিউ এবং এই কিউ এর সাথে প্রত্যেকটা, এখানে যে প্রত্যেকটা পয়েন্ট, আমি যদি এইখানে লব্ধি শূন্য চিন্তা করি, হ্যাঁ, এইখানে একটা এই যে এই বড় হাতের কিউ এবং এই ছোট হাতের কিউ এর মধ্যে একটা বল কাজ করতেছে, এটা ধরলাম আমরা, তোমার হচ্ছে, আচ্ছা এটা শূন্য, এটাকে না, এটা বাদ। এই ছোট হাতের কিউ এবং এই বড় হাতের কিউর মাঝখানে বল কাজ করতেছে হচ্ছে F1, ঠিক আছে। এবং এইটা আমরা, আচ্ছা না,
তোমাদের এটা হয়ে গেছে একটু আবার আগে দেখো, একটা বল মনে করো একটা বর্গক্ষেত্র আঁকছে, বর্গক্ষেত্র আঁকার পরে এই পয়েন্টটা হচ্ছে আমার বলছে লব্ধি বল, এখানে লব্ধি বলটা শূন্য। তার মানে এই পয়েন্টের উপরে বাকি প্রত্যেকটা পয়েন্টের আমার জন্য বল যেটা থাকবে তাদের যোগফল কি হবে, ভেক্টর যোগফল শূন্য হবে। অর্থাৎ এখানে বলা আছে ছোট হাতের কিউ, এখানে বলা আছে ছোট হাতের কিউ, এখানে বড় হাতের কিউ, এখানে বড় হাতের কিউ। আমাকে বলা আছে এই বাকি তিনটা বলের কারণে এই পয়েন্টে লব্ধি বল শূন্য। অর্থাৎ এই পয়েন্টের জন্য একটা বল পাবো ওদিকে, সেটা হচ্ছে ধরলাম আমরা এই যে এটার জন্য পাবো একটা, ধরলাম F1, এটাকে ধরলাম F2, এবং এই পয়েন্টের জন্য এই যে বড় হাতের কিউ এর জন্য আমি একটা লব্ধি বল পাবো কর্ণ বরাবর। কর্ণ, সরি এটা হচ্ছে আকারটা শূন্য হয়, সোজা হয় নাই, ঠিক আছে, একটু মানে কর্ণ বরাবর। এবং এইবার জিনিসটা কেমন হয়, এই কিউ চার্জের উপরে একটা হচ্ছে এই বাইরের দিকে বল কাজ করবে, একটা বাম দিকে বল কাজ করবে, এবং একটা কোণাকুণি বল কাজ করবে। এটা হচ্ছে আমরা বলতেছি এফ F1, এটা হচ্ছে F2, এবং এটা হচ্ছে F3। এবং এই তিনটা বলের ভেক্টর মানে তোমার ভেক্টর যোগফল বা লব্ধি কি বলছে, শূন্য বলছে। তার মানে এই যে লব্ধি, আমরা যদি বলি যে F1 প্লাস F2 প্লাস F3, তিনটা বলের ভেক্টর যোগফল শূন্য। এটাকে কি ভাই এভাবে লেখা যায় না, যে F1 প্লাস F2 সমান সমান মাইনাস F3, দেখা তো যায়। এখন যদি আমি সবগুলো যদি ভাইয়া মডুলাস করি, মানটা নিতে চাই, তাহলে কি দাঁড়াবে বলো তো আমাকে একটু। আমি যদি এখন মনে করো এখানে এই F1 আর F2 বলের তোমার হচ্ছে মানটা নিতে চাই, যোগফল মানে ওদের যে যোগফলটা, যোগফলের মান নিব সূত্র শুধু। তার মানে কি F1 প্লাস F2, এই দুইটাকে আমরা দুই পাশে মডুলাস দিয়ে দিতে পারি। আর এই পাশেও কি মাইনাস F3 এরও মান নিব, মডুলাস দিতে পারি। তার মানে কোনো কিছুর কোনো ভেক্টরের মান মানে কি ভাইয়া, এই যে এরকম করে বলতে পারি না, F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার সমান সমান মাইনাস F3। F3 শুধু মান নিলাম, হ্যাঁ। এটা কি দুইটা ভেক্টরের লোভ, মানে দুইটা ভেক্টর তো যোগ করছি, দুইটা ভেক্টর যখন যোগ করছি তাদের যখন মান নিব তখন হচ্ছে এই সূত্র। আর F3 এর শুধু মানটা নিছি, মডুলাস করার পরে শুধু মানটা নিছি। এখন এটা যখন দাঁড়াইছে, তাহলে ভাই আমরা এখন কি বলতে পারি না, যেখানে হচ্ছে এই যে F1 আর F2 সমান। কেন ভাইয়া, কারণ এইটা সমান মানে চার্জ থেকে যেই বল পাচ্ছে, এইটাও সমান বলের চার্জ থেকেই পাচ্ছে। তার মানে কি বলতে পারি যে F1 আর F2 ও সমান, F1 F2 ও সমান। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে √2 F2 স্কোয়ার সমান সমান মাইনাস F3 গেল। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে যদি মনে করো একটু ক্যালকুলেশন করি, আমরা জানি যে এই F3 মান বলতে আসলে কোনটা বোঝাচ্ছে, এইটাকে মাঝখানে মানে এই যে কোনাকুনি যে বলটা, কোনাকুনি বলের মান বোঝাচ্ছি না, ওটা কি হবে ভাইয়া। আমরা জানি যে তোমার কুলম্বের সূত্র, যে এটা হচ্ছে সি কিউ বড় হাতের কিউ, আর এটাও কি বড় হাতের কিউ, ডিভাইড বাই তোমার হচ্ছে এই কর্ণের দৈর্ঘ্য। কর্ণ মানে কি ভাইয়া, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2a। তার মানে কি √2a স্কোয়ার। এ মানে কি, এ মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্যকে আমরা এখানে এ বলতেছি। তাহলে জিনিসটা কেমন দাঁড়ায় এখানে, যে সি কিউ স্কোয়ার ডিভাইড বাই 2a স্কোয়ার, এটা হচ্ছে আমার এই পাশে মান দাঁড়ায় সি কিউ স্কোয়ার ডিভাইড বাই 2a স্কোয়ার। এটা মাইনাস কিন্তু এখানে আছে, সমান সমান এই পাশে ফের কি দাঁড়ায় দেখো তো, এই পাশে দাঁড়ায় না যে √2f, √2f। এখন ভাই এখানে আবার আবার এফ এর মান চাইছে, অর্থাৎ ছোট হাতের কিউ, ছোট হাতের কিউ এবং বড় হাতের কিউ এর মধ্যে কুলম্ব বলটা চাইছে। তাহলে কি হবে, সি বড় হাতের কিউ ছোট হাতের কিউ ডিভাইড বাই এ স্কোয়ার হবে না এবার। এ স্কোয়ার কেন হবে ভাইয়া, ওই যে এটা তো একটা বড় ক্ষেত্র, বড় ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরছি। তার মানে বলতে পারি যে আমরা এখানে তোমার হচ্ছে আহ এফ এর মানটা কত হবে, আমরা এখানে বসাইলাম, এফ এর মানটা বসাই দিই যে √2 ইন্টু তোমার হচ্ছে সি বড় হাতের কিউ ছোট হাতের কিউ ডিভাইড বাই এ স্কোয়ার সমান সমান মাইনাস সি কিউ স্কোয়ার 2a স্কোয়ার। যদি এখানে ক্যালকুলেশন করো অ্যান্সারটা আসবে -2√2। যেহেতু আমি এটা আগে করছি, এটা মুখস্থ হয়ে গেছে অ্যান্সারটা, তাড়াতাড়ি করার জন্য তোমাদেরকে এটা সরাসরি অ্যান্সারটা দিয়ে দিলাম। বুঝতে পারছো, তার মানে আমার যদি বলি যে বড় হাতের কিউ ডিভাইড বাই ছোট হাতের কিউ, অ্যান্সার আসবে -2√2। বাট দেখো এখানে কিন্তু অ্যান্সারটা দেওয়া নাই, অর্থাৎ এখানে আমার সঠিক অ্যান্সার দেওয়া নেই। তার মানে কি অ্যান্সারটা আমার এখানে নাই। এরকম যখন পরীক্ষার হলে দেখবা যে তুমি একটা প্রশ্ন একবার দুইবার করছো বাট তোমার অ্যান্সার দেওয়া নাই, দুইবারের বেশি কখনোই ট্রাই করবা না, কারণ অ্যান্সার ভুল থাকতে পারে, অর্থাৎ সঠিক উত্তর নাই থাকতে পারে। বুঝতে পারছো, তো তাহলে অ্যান্সার কি এখানে নাই, অ্যান্সার হচ্ছে -2√2। এটা সলিউশনটা এখানে সুন্দর করে দেয়া আছে।
ক্যালকুলেশনটা যদি বসায় দাও তাহলে অ্যান্সারটা পেয়ে যাবা। অর্থাৎ বড় কিউ এবং ছোট কিউ এর যে আহ, তোমার হচ্ছে অনুপাতটা, এটা কিন্তু সুন্দর মতো দেয়া আছে। বুঝছি, গেল। দুটি ভেক্টর এ ও বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব। ভাইয়া খুব সহজ জিনিস। যোগফল মানে কি? এ আর বি যোগ। পার্থক্য মানে কি? পার্থক্য মানে ধরে নিলাম এ বড় বি ছোট, তাহলে এটা এরকম। দুইটা কি বলছে? একটা একটার উপরে লম্ব। লম্ব হলে শর্ত কি ভাইয়া? লম্ব হচ্ছে ডট গুণ শূন্য হয়। ডট গুণ শূন্য, অর্থাৎ এ মাইনাস বি সমান সমান শূন্য, ডট গুণ করছি। এখন ভাইয়া যদি যদি ভেঙে দাও, এখানে যদি ভেঙে দাও, এই ক্ষেত্রে শর্তটা মনে রাখবে, এটা একটা শর্টকাট মনে রাখবা, ঠিক আছে? যখন দুইটার যোগফল এবং বিয়োগফল পরস্পর লম্ব হয়, অর্থাৎ এরকম লম্বভাবে কাজ করে, দুইটা যোগফল আর বিয়োগফল লম্বভাবে কাজ করে, তখন অবশ্যই এ আর বি সমান হইতে হবে। দুইটা সমান মানের ভেক্টর ভেক্টর না হইলে এটা কখনোই পসিবল হবে না। তার মানে এটা মুখস্থ জিনিস। তারপরে যদি ক্যালকুলেশন করতে চাও, এটাকে ভাঙাই দিও, ঠিক আছে? এটা হচ্ছে এ স্কোয়ার হবে প্লাস এ বি হবে মাইনাস এ বি হবে প্লাস বি, মাইনাস বি স্কোয়ার হবে, মাইনাস বি স্কোয়ার হবে সমান সমান শূন্য। তার মানে কি? এ বি কাটাকাটি যায়, এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার। তার মানে কি? এ সমান সমান বি। আর এখানে কি আছে ভাইয়া? এই যে দেখো, এ প্রায় এই যে তোমার ভেক্টর সাইন দিয়ে মডুলাস দেওয়া মানে হচ্ছে এটার মানটা বের করা। এটা যা, এটা তা, একই জিনিস, সেম জিনিস। বুঝতে পারছি? তার মানে হচ্ছে আমার অ্যান্সারটা হচ্ছে এ। অ্যান্সার হচ্ছে এ। গেল। পরেরটাতে বলা আছে যে এম ও টু এম ভরে দুটি আয়তাকার বস্তু। আচ্ছা, জিনিসটা এরকম যে দুইটা বস্তু আছে, হ্যাঁ, একটা হচ্ছে মনে করো এম ভরের বস্তু আর একটা হচ্ছে টু এম ভরের বস্তু, এবং দড়ি দিয়ে বাঁধা আছে, এর একটার সাথে একটা দড়ি দিয়ে বাঁধা আছে, এবং এইখানে এফ বলে টানা হইতেছে। আমাকে ডান দিকে টানা হইতেছে, আমাকে বলছে হালকা বক্সটি দড়ি দ্বারা টান অনুভব করে। ঠিক আছে, দড়ির টান কত? এই যে মাঝখানে যে দড়ি আছে, এই দড়ির টান জিজ্ঞেস করছে। বুঝো? এখন ভাই আমরা এইসব ম্যাথের ক্ষেত্রে আলাদা আলাদা হিসাব করবো। প্রত্যেকটা বস্তুকে আলাদা আলাদা হিসাব করব। এই বস্তুর ক্ষেত্রে এই বস্তুর ক্ষেত্রে আলাদা। মনে করো প্রথম যদি আমরা এম বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, এম বস্তুর ক্ষেত্রে আমার হচ্ছে এম বস্তুর ক্ষেত্রে আমার হচ্ছে না এম বস্তুর ক্ষেত্রে আমাদের হচ্ছে টি, অর্থাৎ টি বলটা কাজ করতেছে এখানে, এবং এই বলটাই হবে কার্যকরী বল, অর্থাৎ এম এর সমান। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। ভর এম এবং এটার যে ত্বরণ থাকবে, পুরা বস্তুটার একটা কম্বাইন্ড যে ত্বরণ থাকবে, সেটা হচ্ছে এ, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু এম এ। বুঝতে পারছি? তার মানে আমরা হচ্ছে এখানে 1 নম্বর সমীকরণ পেয়ে গেছি। এবার 2 নম্বর বস্তুর ক্ষেত্রে আবার চিন্তা করি। ভাইয়া 2 নম্বর বস্তুটা হচ্ছে টু এম ভর, ভর পাইছি, ডান দিকে এফ কাজ করতেছে, এবং বস্তুর টান সবসময় অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট, অর্থাৎ বস্তুর বিপরীত দিকে, যেদিকে টানতেছি তার বিপরীত দিকে হচ্ছে টান বলটা কাজ করতেছে। এফ বল যেদিকে টেনে নিয়ে যাচ্ছে, আর এদিকে দিয়ে এই আরেকটা বস্তুর সাথে টানা আছে, তো বস্তুর টান বলটা এই দিকে, মানে দড়ির টানটা বলতেছে আর কি, দড়ির টানটা হবে বস্তু থেকে বাইরের দিকে, বিপরীত দিকে। তার মানে কি ভাইয়া? যেহেতু মানে ডান দিকে যাচ্ছে, তার মানে কি কোনটা বড়? অবশ্যই এই বলটা বড় হইতে হবে, তাহলে তো ডান দিকে যাবে নাকি, তাই না? তার মানে এফ মাইনাস টি সমান সমান এম এর জায়গায় এবার হবে টু এম এ। এই ভরটা কি ভাইয়া? বলাই আছে, টু এম, প্রশ্নের মধ্যে বলা আছে। এখন ভাই এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 আর 2 যদি যোগ করো, তাহলে এফ সমান সমান পেয়ে যাবা 3 ma। এখান থেকে এর মানটা পেয়ে যাবা f/3m। দেখো, এর মানটা পেয়ে গেছো না? আমাকে বস্তুর কি হচ্ছে, দড়িতে টান কত, টি এর মানটা চাইছে। আমি যদি এখন এর মানটা 1 নম্বরে বসাই দিই, এর মানটা জাস্ট 1 নম্বর বসাই দিই, তাহলে টি সমান সমান কি হবে? এটা হবে যে এম এর জায়গায় এম থাকলো, আর এ এর জায়গায় f/3m। তার মানে এই এম এম কাটাকাটি যাবে, টান হবে যেই বলে টানা হচ্ছে সেই বলের 3/1 অর্থাৎ f/3। বুঝতে পারছো? এগুলো সব কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি 23 সালে আসছে। ডিইউ 23 সালের প্রশ্ন এটা। বুঝছি? তো এটা হচ্ছে আমার পরের প্রশ্ন গেল। তারপরে আমরা হচ্ছে আহ গেল, অ্যান্সারটা গেল। এটা সবকিছু করে দেওয়া আছে, তোমাদের স্লাইডটা পেয়ে গেলে তোমরা ইনশাল্লাহ এখান থেকে দেখে নিতে পারবা। 10 গ্রাম ভরের একটি ঘর্ষণ, 10 গ্রামের একটি ভর ঘর্ষণহীন একটি আনুভূমিক তলের উপর দিয়ে দেয়ালের সাথে সংযুক্ত আনুভূমিক স্প্রিংকে এতবে আঘাত করে। জিনিসটা এরকম, একটা তল দেয়া আছে, এই তলের পাশে একটা দেয়াল আছে, দেয়ালের সাথে একটা স্প্রিং লাগানো আছে, স্প্রিং লাগানো আছে, এবং একটা বস্তু আসছে, বস্তুটা কোনো ঘর্ষণহীন রাস্তায় এই দেয়ালে এই স্প্রিংটাকে এসে কি করছে? আঘাত করছে। কত বেগে? 6 মিটার পার
সেকেন্ড বেগে। এবং আমাকে বলছে যদি স্প্রিং ধ্রুবকের মান 400 হয়, কে এর মান দেয়া আছে। একটু খেয়াল করবা ভাইয়া, এই কে এর মানটা কি নিউটন মিটারে দেয়া আছে, নাকি নিউটন মিলিমিটারে দেয়া আছে, নাকি কিলো নিউটন মিটারে দেয়া আছে। একটু খেয়াল করবা, এককগুলা খেয়াল করবা, এইখানে এককগুলা চেঞ্জ করা হয়, বুঝছো। আমাকে বলছে সর্বোচ্চ সংকোচন কত, মানে আমাকে এক্স এর মান চাইছে। হ্যাঁ, আমরা জানি কি বলতো, একটা গতিশীল বস্তু একটা স্প্রিং কে সংকুচিত করছে। স্প্রিং এর মধ্যে একটা বিভব শক্তি জমা হয়েছে, সেটা কত, হাফ কে এক্স স্কোয়ার। যে বস্তুটা আছে ওর মধ্যে গতিশক্তি ছিল কত, যেহেতু আনুভূমিক ভাবে গতিশীল ছিল, কোনো বিভব শক্তি ছিল না, এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তার মানে কি, এটা দুটো সমান হবে শক্তি সংরক্ষণশীলতার সূত্র অনুযায়ী। আচ্ছা, একটু চার্জার তো লাগাই, চার্জ শেষ হয়ে যাচ্ছে। ওকে, তো এখন হচ্ছে কথা, আমার এইখানে এইখানে দেখো, এই দুটা কি অবশ্যই সমান হবে, তাই না। এই দুটা মান অবশ্যই সমান হবে, কারণ আমার শক্তি সংরক্ষণশীলতার সূত্র অনুযায়ী বস্তুটা যেই গতিশক্তি নিয়ে আসছিল সেই শক্তি নিয়ে স্প্রিং কে ধাক্কা দিবে, স্প্রিং ওই শক্তিটাই পাবে, নিজের কাছে জমা রাখবে স্থিতি শক্তি হিসেবে। তার মানে দুইটাই সমান হবে, এইখানে স্প্রিং শক্তি আর এখানে হচ্ছে তোমার গতিশক্তি, দুইটা সমান হবে। কাটাকাটি করো, হাফ কাটাকাটি করে সবকিছু করে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এক্স এর মানটা রুট করতে হবে, তার মানে ভি এম তো থাকবে, রুট ওভার এম ভাগ কে ইন্টু ভি। এই ভিটা পাশে পাশে দিই, এখানে দিই। হ্যাঁ, চলে গেল কেন, বুঝছো। অর্থাৎ এক্স সমান সমান রুট ওভার এম ভাগ কে ইন্টু ভি। এখন তুমি মানগুলা বসাই দাও। এম এর মান দিয়ে আছে 10 গ্রাম, হ্যাঁ 10 গ্রাম কি বসানো যাবে, 0.0 তোমার হচ্ছে 01 কেজি, 0.01 কেজি। এটা হচ্ছে আমার ভরের মান। আর নিচে হচ্ছে 400 দেয়া আছে, আর পাশে হচ্ছে কি তোমার 6 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার তোমার রুট করতে হবে। এখন ভাইয়া জিনিসটা একটু চিন্তা করো, যে এইখানে আহ 0.01টাকে কিভাবে লেখা যায়, 0.01টাকে লেখা যায় 1/100, আর নিচে আছে 400, তার মানে কত হয়, 40,000। 40,000, হ্যাঁ। এটা হচ্ছে কি √1/40,000 হয়। এটা মানে কত ভাইয়া, আমরা জানি যে তোমার হচ্ছে 200 × 200 করলে হয় 40,000। তার মানে কি 1/200 হয়, 1/200 × 6, কাটাকাটি করো, ক্যালকুলেশন করো, কত আসবে। এটা এটা কি যদি ক্যালকুলেশন ঠিকভাবে করে থাকি তাহলে হচ্ছে এমনই হওয়ার কথা। আচ্ছা, যদি ভুল এখানে কোনো ক্যালকুলেশন মিস্টেক না হয়ে থাকে তাহলে 200 হবে নাকি অন্য কিছু হবে। 6 দিয়ে কি 200 তো ভাগ যায় না, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে তোমার কে এর পাশে ভাগ করে ফেলছি, এম ভাগ কে, আর রুট ওভার এম ভাগ কে ইন্টু ভি। রুট ওভার এম ভাগ কে ইন্টু ভি, ভির মান 600 বুঝলাম। আর এম ভাগ কে 0, 0.001 কেজি হচ্ছে। আচ্ছা, 1 কেজি সমান সমান 1,000 গ্রাম। হ্যাঁ, তো 1,000 গ্রাম হইলে তোমার 1.001 কে তোমার হচ্ছে 10 গ্রাম, 0.1 কেজি। তো হওয়ারই কথা এখানে হচ্ছে। আচ্ছা, তোমার একটু ক্যালকুলেশনটা বাসায় পরে ঠান্ডা মাথায় কইরো, প্রসেসটা জাস্ট বুঝছো কিনা এটা জাস্ট এনশিওর করো, তাহলে হবে। তার অ্যান্সারটা ক্যালকুলেশন করলে তোমার হচ্ছে 3 সেন্টিমিটার আসবে আর কি, এরকমই কিছু একটা। ওকে, তো গেল, এটা গেল। এখন পরের প্রশ্ন, এখানে তো কিছু করা আছে, এখানে যেটা করছিলাম ওইটাই করা আছে জাস্ট। ও আচ্ছা 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 আচ্ছা, এখানে হচ্ছে ওরা ভেঙে ভেঙে করছে। হ্যাঁ, 10 ইনভার্স 2 করছে, তারপর ওটাকে আবার 10 টু দি পাওয়ার 2 করছে, এটা আর ভেঙে ভেঙে করছে, অ্যান্সার ওইটাই আসবে। সমস্যা নেই, ঠিকই আছে, যেভাবে করছিলাম ওইভাবেই আছে। আচ্ছা, গেল ওইটা। এই প্রশ্নটা আমি ওইভাবে করাই দিব না, হ্যাঁ এই প্রশ্নটা একদম কমন প্রশ্ন, যে চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 ভাগ। এটা বাচ্চাকালের প্রশ্ন। ব্যাসার্ধ দেয়া আছে আর ভর তুলনা করতে বলছে। ভাইয়া ব্যাসার্ধ আর ভর তুলনা করতে বলছে, এবং একটা শর্ত বলা আছে যে অভিকর্ষ ত্বরণ, চাঁদে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 6/1 ভাগ। অন্য কথায় বললে, পৃথিবী যদি জিই হয় অভিকর্ষ ত্বরণ, এটা হবে চাঁদের অভিকর্ষ ত্বরণের 6 গুণ। অর্থাৎ চাঁদের অভিকর্ষ ত্বরণ যদি জিএম হয়, এটাকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি এর সমান হবে। এখন খালি মানটান বসাই দাও। মানে কি ভাইয়া, এটা সূত্র হচ্ছে জিএম ভাগ আর স্কোয়ার সমান সমান এখানে 6 গুণ জিএম ভাগ আর স্কোয়ার। এটা হচ্ছে পৃথিবীর জন্য, অর্থাৎ আর্থ দিলাম, আর এটা হচ্ছে চাঁদের জন্য। এরপরে এখান থেকে আড়াআড়ি করবা,
ক্যালকুলেশন করবা। জি জি কাটাকাটি যাবে, কারণ জি একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, জি পৃথিবীতেও যা চাঁদেও যা, এটা কাটাকাটি চলে যাবে। কাটাকাটি গেলে এটা জিনিসটা এরকম দাঁড়াবে যে আহ, তোমার হচ্ছে হ্যাঁ রে, এটা চলে গেছে। পৃথিবীর ভর, প্রশ্ন বলছে পৃথিবীর ভর এম এর তুলনায় চাঁদের ভর কত, অর্থাৎ ছোট হাতের এম চাইছে। তার মানে ছোট হাতের এমটাকে যদি আমি এখন আহ এটা হচ্ছে আমার ছোট হাতের এম, এটা যদি আমার চলে আসে এই এমটাকে বড় হাতের এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে দাঁড়া হবে হচ্ছে ছোট হাতের এম ডিভাইড বাই বড় হাতের এম। আর এই পাশে দাঁড়াবে হচ্ছে আহ চাঁদের ব্যাসার্ধ, চাঁদের ব্যাসার্ধ হচ্ছে তোমার আর এম স্কোয়ার ডিভাইড বাই তোমার পৃথিবীর ব্যাসার্ধ আর স্কোয়ার, আর এখানে একটা 6 দিয়ে গুণ আছে। এখন এই 6টাকে এই পাশে ভাগ করে দিই, তাহলে এই পাশে 6 লেখা লাগবে না। ঠিক আছে, এখন তুমি এখানে দেখো ক্যালকুলেশন করো। তোমাকে বলাই আছে যে ব্যাসার্ধ 1/4, চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধর 1/4, মানে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, সহজ কথা বললে। তাহলে উপরে যদি আর এম স্কোয়ার থাকে, নিচে হচ্ছে তোমার 4 আর এম স্কোয়ার ইন্টু 6। বুঝতে পারছি? তার মানে এখানে হচ্ছে, এবং এইটা 4 আর এম, 4 এর উপর স্কোয়ার থাকবে, 4 এর উপর স্কোয়ার আছে কারণ আর এর মানে তো 4 এম একসাথে হবে। তার মানে আর এম স্কোয়ার কাটাকাটি গেলে 1 বাই কি থাকবে ভাইয়া এখানে 6 ইন্টু 4 স্কোয়ার মানে 16 সমান সমান ছোট হাতের এম বাই বড় হাতের এম। আমাকে চাইছে কি ভাই ছোট হাতের এম, তার মানে অ্যান্সারটা এরকম হয় বড় হাতের এম বাই 6 × 16 = 96। অ্যান্সার হচ্ছে 96, এম বা 96, ডি হচ্ছে অ্যান্সার। ভাইয়া এই ক্ষেত্রে একটু মনে রাখবা, এই ক্ষেত্রে একটু মনে রাখবা, সেটা হচ্ছে তোমার আহ, যখন মানে ইউনিভার্সিটিতে মানে অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, তখন ওই ছোটবেলায় ফেরত যাবা, বুঝছো? এই যে মুখে মুখে ক্যালকুলেশন করা, নামতা মনে রাখা, দশমিক থেকে ভগ্নাংশ নেওয়া, এই টাইপগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি কাজে লাগে, একদম বেসিক জিনিসপত্র। এইগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? গেল এটা প্রশ্ন। একটি ইস্পাতের তারের উপাদানের ইয়াং গুণাঙ্ক ওয়াই দিয়ে আছে, এবং তারের ব্যাস যদি দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তিত ইয়াং এর গুণাঙ্ক কত? ভাইয়া এখানে তোমাদের অনেকের এটা মনে হইতে পারে যে ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে কি ভাইয়া F/A, আর উপর হচ্ছে বড় হাতের এল বাই ছোট হাতের এল। অনেকের এই সূত্র থেকে মনে হইতে পারে যে এ মানে তো আবার পাই ডি স্কোয়ার বাই 4, পাই ডি স্কোয়ার বাই 4। তার মানে বলতে পারি যে ওয়াই সমান সমান হচ্ছে 1/1/d স্কোয়ার, মানে সমানুপাতিক বলতে পারে। হ্যাঁ, তার মানে এটা দিয়ে মনে হয় আসলে 4/1 ভাগ হয়ে যাবে। না ভাইয়া, এইভাবে ক্যালকুলেশন করবা না। কোন একটা তারের উপাদান, তার ইয়াং এর গুণাঙ্ক ফিক্সড, নির্দিষ্ট উপাদানের জন্য, নির্দিষ্ট উপাদানের তারের জন্য ইয়াং এর গুণাঙ্ক ফিক্সড। এর ব্যাসার্ধ দ্বিগুণ করুক আর 4 গুণ করুক আর 10 গুণ করুক, আমার কিন্তু ভাইয়া আগের মতোই থাকবে। অর্থাৎ ইয়াং এর গুণাঙ্ক আগের মতোই পূর্বের সমান থাকবে, এখানে কোনো পরিবর্তন নাই। তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, এখন এখন এটা হচ্ছে আমার অ্যান্সার। গেল, পরের প্রশ্ন আসে। একটি কণা এই বিস্তারে সহজ গতিতে স্পন্দিত হচ্ছে। একটা কণা এ বিস্তারে, মনে করো এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার এ। আমাকে বলছে সাম্যাবস্থা থেকে কত দূরত্বে, সাম্যাবস্থা হচ্ছে এইটা, কত দূরত্বে মানে এক্স এর মান চাইছে। কি বলছে, কণাটার বিভব শক্তি মোট শক্তির 1/4 হবে। বিভব শক্তি মোট শক্তির 1/4 হবে, এটা হচ্ছে আমার শর্ত। ভাইয়া বিভব শক্তি, এখানে দেখো, চিন্তা করে দেখো, আমরা কি বলতে পারি না ভাইয়া যে সরলচ্ছলতে স্পন্দনের ক্ষেত্রে এইখানে এইখানে আমরা আমরা এখানে এই যে হাফ, মোট শক্তি হচ্ছে ½ K A স্কোয়ার, আর বিভব শক্তি হচ্ছে ½ K X স্কোয়ার সমান সমান 1/4, এটা হচ্ছে শর্ত। এখানে হাফ হাফ কাটাকাটি, বুঝছো? তারপর হচ্ছে কে কে কাটাকাটি। তার মানে আমার এক্স এর মান চাইলে কি করতে হবে, √ওভার করতে হবে, A/2 আসবে। এটাই তোমার অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার। বুঝতে পারছি আমরা। অর্থাৎ আমাকে জাস্ট কি করতে হয়েছে, আমাকে সিম্পলি, একদম সহজ জিনিস, আমাকে যখনই বলছে 1/4 ভাইয়া, মনে রাখবা যখন এরকম বলবে যে কত দূরত্বে কণাটার, মানে আমাকে কত দূরত্ব মানে এক্স এর মান চাবে, মনে রাখবা এক্স সমান সমান তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে যেই বিস্তার থাকবে, এরকম যখন থাকবে এইটা ডিভাইডেড বাই কত গুণ, 1/4 না, মানে কি 1/4 গুণ, অর্থাৎ ফোরটা নিচে থাকতেছে, ওটা রুট করতে হবে, জাস্ট ওটা রুট করতে হবে। এই যে যেটা নিচে আছে এটাকে রুট করতে হবে, এটাই মাত্র করলাম, A/2। বুঝছো? এটা যদি আমি এন দিয়ে প্রকাশ করি, এক্স সমান সমান এ বাই তোমার হচ্ছে √n, এটা শর্টকাট বলে দিই। হ্যাঁ, এটা একটা শর্টকাট হিসেবে ইউজ করতে পারো। তখন কি করলাম, এই যে
1/4 মানে একের নিচে যা আছে, যত আছে ওইটা এখানে বসাই দিবা, শেষ, অ্যান্সার চলে আসবে a/2। বুঝতে পারছি আমরা সবাই? গেল। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, একটা বিশাল প্রশ্ন, পড়তে পড়তে তোমার 1 মিনিট চলে যাবে মনে হবে। যে এসটিপিতে একটি আদর্শ গ্যাসকে প্রথমে তার প্রাথমিক আয়তনে 1/3 সংকুচিত করা হয়, তারপর প্রসারিত হতে দেওয়া হয় যতক্ষণ না তার চাপ প্রাথমিক চাপের অর্ধেক হয়, মানে আয়তন করছে 1/3, 1/3, এরপরে আবার তাকে প্রসারিত হতে দেওয়া হয়েছে যাতে এমন ভাবে প্রসারিত হয় এর চাপটা হয়ে যাবে অর্ধেক। আমাকে বলছে উভয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা স্থির। তাপমাত্রা কি বলছে? তাপমাত্রা বলছে স্থির, কনস্ট্যান্ট। তাপমাত্রা যদি ভাই কনস্ট্যান্ট থাকে, আমাকে বলছে গ্যাসের প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি ছিল বড় হাতের ইউ, তাহলে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কি হবে? একটা কথা ভাই, কান খুলে মাথা খুলে চোখ খুলে সব খুলে দেখে রাখো, যখনই কোনো জায়গায় তাপমাত্রা ফিক্স থাকে তার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ডিউ সমান সমান 0 হয়। সারা জীবন মনে রাখবা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য, অর্থাৎ কোনো পরিবর্তনই হয় না। আগে যা ছিল এখন তাই থাকবে, আগে ইউ ছিল এখন ইউই থাকবে। বুঝতে পারছি আমরা? তার মানে এত বড় প্রশ্নের উত্তর দেখো, কোনো কিছু করাই লাগে নাই, কোনো কিছু করা লাগে নাই, অ্যান্সার কিন্তু দেখে বুঝে ফেলতেছো। যে তুমি যদি কনসেপ্টটা বুঝো, তোমার তাপমাত্রা স্থির মানে কি সমষ্ট প্রক্রিয়া, আর এখানে হচ্ছে তোমার তাহলে অভ্যন্তরীণ শক্তি কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন 0, তখন আমার আগে যা ছিল তাই থাকবে। বুঝতে পারছো অভ্যন্তরীণ শক্তি? ঠিক আছে। আবার অভ্যন্তরীণ শক্তিকেও 0 বলো না, তাপমাত্রা স্থির থাকলে অভ্যন্তরীণ শক্তি স্থির থাকবে। কেউ যদি ডিইউ 0 না লেখে, শুধু ইউ সমান সমান 0 লেখো, তার কিন্তু ভাই পুরো জিনিসটাই ভুল। এটা কিন্তু না, পরিবর্তন ভুল হবে, নট তোমার হচ্ছে আহ পুরা অভ্যন্তরীণ শক্তি কোনো শক্তিই নাই, এটা তো হবে না, এটা তো পসিবল না। গেল, এখানে সবকিছু ব্যাখ্যা করে দেওয়া আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, খুব মজার একটা প্রশ্ন, এটা জাতীয় প্রশ্ন। এই প্রশ্নটা না তোমাদের মানে পরীক্ষার জন্য একটা জাতীয় প্রশ্ন। সেটা কি জানো? যে তোমার হচ্ছে এখানে সাম্যাবস্থায় থাকবে P/Q, চোখ বন্ধ করে লিখে ফেলবো, R/S। আমাকে বলছে চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করব, কি করব, যুক্ত করব। এখন ভাইয়া আমাকে বলছে যে সাম্যাবস্থায় আনতে হবে, সাম্যাবস্থার সূত্র কি ভাইয়া? আমাকে আগে দেখতে হবে চতুর্থ বাহুতে কত রোধ লাগবে, এটা সূত্র কি, মানগুলা বসাই দিই। এই পাশে হচ্ছে 8/12, আর এই পাশে কি 16, এস এর মানটাই বের করব। এই মুখে মুখে চোখে চোখে দেখতেছি যেটা হচ্ছে অ্যান্সার 2/3 আসছে এই পাশে, এই যে এখান থেকে 8/12 কে 2/3 লেখা যায়। তার মানে 16 নিচে কি দেওয়া যায়? 16 নিচে এস এর মান যদি 24 হয় তাহলে তো 2/3 আসবে। যখনই দুই পাশে সমান আসবে তখনই তো এটা কি সাম্যাবস্থা, মানে তোমার হচ্ছে মাঝখানে কোনো গ্যালভানোমিটারে কোনো তড়িৎ প্রবাহ থাকবে না, সাম্যাবস্থা চলে আসবে। ঠিক আছে? তার মানে হচ্ছে আমি বলতে পারি যে আমাকে এখানে 24 লাগবে। এখন আমার দেয়া আছে কত দেখবা, আমার চতুর্থ বাহুতে প্রশ্নে দেয়া আছে 48, আমার লাগবে কত সাম্যাবস্থাটা নিতে? অর্ধেক। অর্ধেক 48-এর অর্ধেক কত? 24। তার মানে হচ্ছে আমাকে যখন কোনো কিছু একটা রোধ দেয়া আছে, সেই রোধ থেকে আমাকে কমাইতে হবে, কমাইতে হবে। যখন কমাই ভাই কিভাবে কমানো যায়? তুল্য রোধ আমার 24 হইতেই হবে, আমার তুল্য রোধটা হইতে হবে 24। তার মানে আমাকে এখানে কি করতে হবে? এখানে কি শ্রেণীতে যোগ করব নাকি সমান্তরালে যোগ করব? যখন একটা জায়গা থেকে আমি রোধটা কমাবো তখন অবশ্যই আমাকে মনে রাখতে হবে কোন একটা রোধকে সমান্তরালে যোগ করলেই কমানো সম্ভব, সমান্তরালে যোগ করলেই এটা কমানো সম্ভব। আর যদি শ্রেণীতে যোগ করা হয় তাহলে কি ভাইয়া বেড়ে যাবে, যদি আমার কখনো বাড়ানোর প্রয়োজন হয়। যে আমার লাগবে হচ্ছে এখানে দেখতাম 72, আমার দেয়া আছে 48, তার মানে কি আমার বাড়াইতে হবে, তখন হচ্ছে আমার শ্রেণীতে যোগ করতে হবে, শ্রেণীতে যোগ করলে বেড়ে যায়। আচ্ছা, তো এখন ভাই আমার তুলরোধ লাগবে 24, আমার আছে 48, ভাইয়া একটু কল্পনা করো তো, এই টাইপে না আমরা ক্যালকুলেশন করে করতে পারি যে আমার তুল্যরোধ হচ্ছে 24, আমার একটা রোধের মান আমি জানি 48, আমি আরেকটা রোধ কত বসাবো এক্স এর মান বের করতে পারি। তুমি যদি ক্যালকুলেশন করো এখানে দেখবে অ্যান্সারটা কত আসবে জানো? 48ই আসবে। আরেকটা রোধও কি হবে 48 আসবে, এবং 48 রোধটাকে তোমাকে প্যারালালে বা সমান্তরালে যুক্ত করতে হবে। বুঝতে পারছো? এবার বলো যে আমি কিভাবে বুঝলাম, শর্টকাটটা কি ভাইয়া? যখন দুইটা, ওই যে একটু আগে একটা ম্যাথ করছিলাম, ব্যাক ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ সমান মানের দুইটা রোধ, সমান মানের দুইটা রোধকে যখন আমি সমান্তরালে রাখবো তখন তাদের তুল্য রোধটা হয়ে যায় অর্ধেক। 48 থেকে 24 তখনই হবে, তার মানে অর্ধেক করব তখনই যখন 48-এর সমান আরেকটা 48 রোধ, 48 ওহম রোধ আমি সমান্তরালে যুক্ত করব, জিনিসটা এরকম হয়ে যায়। একদম সবকিছু যদি কেটে কুটে এখন দেখাই তোমাকে, জিনিসটা এরকম হয়ে যাবে যে
একটা সমান্তরালের রোধ আছে 48, আরো একটা সমান্তরাল রোধ যুক্ত করলাম, সেটা হচ্ছে 48। তুমি এখন যদি এটা তুল্য রোধটা বের করো, তুল্য রোধটা বের করো, দেখবা এখানে আসবে 24, যেটা আমার সাম্যাবস্থানে নিতে দরকার। সাম্যাবস্থানে আনতে চতুর্থ বাহুতে আমার লাগবে 24 ওহম। আমাকে এটা চাইছে না, আমাকে বলছে কত রোধ কিভাবে যুক্ত করতে হবে। আমার 48 থেকে 24-এ নিতে হইলে আরো একটা 24-এর, মানে সরি, আরো একটা 48 ওহম রোধের একটা রোধ, মানে একটা 48 ওহম মানের একটা রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। 48 ওহম রোধের রোধ, 48 ওহম রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার অ্যান্সার। তার মানে কি, অ্যান্সার হচ্ছে ডি। ক্লিয়ার সবাই? একটু খেয়াল রাখবে এগুলো, হ্যাঁ, যারাই দেখতেছি। ভাই আমি আবারও বলতেছি, আমার যদি একজন স্টুডেন্ট পাই যার হচ্ছে এই কথাগুলো কাজে লাগছে, সে মনোযোগ দিয়ে এগুলো করছে, ইনশাল্লাহ তার কাজে লাগবে। আমার আর কাউকে দরকার নেই, ওই একজন হলে আমি এনাফ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এখন আসো এই প্রশ্নটা দেখি। একটা মজার প্রশ্ন, বুঝছো, এটা কনসেপচুয়াল প্রশ্ন, এটা আসলে কোনো কিছু মানে কিছু ভাবাই লাগে না। এটা ঢাকা বোর্ড, ঢাকা ইউনিভার্সিটিতে ডিইউ 22 সালে আসছে এই প্রশ্নটা। সেটা হচ্ছে, তোমাকে বলছে যে একটা ধাতুর উপরে সবুজ আলো পড়লে কত ইলেকট্রন হয়। সবুজ আলো পড়ছে, তাই সবুজ আলোর কি একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে না, বলো? আছে। এখন আমাকে বলছে কোন বর্ণের আলো আপতিত হলে ওই তল থেকে অবশ্যই ফটো ইলেকট্রন নির্গত হবে, অর্থাৎ ইলেকট্রন মুক্ত হবে। তার মানে আমার মিনিমাম সবুজ আলোর সমান তরঙ্গ দৈর্ঘ্যের যদি কোনো আলো পড়ে, তার চেয়ে বেশি বললে তো অবশ্যই বের হবে ইলেকট্রন, নির্গত হবে। অ্যাটলিস্ট সবুজ আলোর থেকে সমান বা তার থেকে বেশি, যেই তোমার হচ্ছে সবুজ আলো বা তার থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলো যখন পড়বে এই ধাতুর উপরে, তখনই ফটো ইলেকট্রনটা নির্গত হবে। এখন আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, বে, নি, আ, স, হ, ক, লা। বুঝছো? বেনি আসহ কলা। বেনিতে বেতে বেগুনি, নিতে নীল, আতে আসমানি, শতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, আর লালে লাল, লতে লাল। এখন ভাইয়া মনে রাখবা, শুরুতে হয় তোমার হচ্ছে, আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, তরঙ্গ দৈর্ঘ্য ইসে, তরঙ্গ দৈর্ঘ্য যদি এর থেকে মনে করো, তরঙ্গ দৈর্ঘ্য যা আছে, হ্যাঁ, ওইটার থেকে মনে করো তোমার হচ্ছে কম হওয়া লাগবে, তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়া লাগবে, বেশি হলে আবার সমস্যা। কারণ তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে কি, ইজ ইকুয়াল টু তোমার কি, তোমার হচ্ছে ওই যে সি এফ, তোমার হচ্ছে ইজ ইকুয়াল টু কি জানো, সি সিএফ বাই ল্যামডা হওয়ার কথা। হ্যাঁ, সি নিউ বাই সিএফ বাই ল্যামডা, এটাই হওয়ার কথা। মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি তোমার হচ্ছে বেশি হয়ে যায়, তাহলে তো তরঙ্গ শক্তি কমে যাবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে ই এর সাথে তোমার হচ্ছে এই ল্যামডা সম্পর্ক হচ্ছে তোমার আহ, ঠিক আছে, এফ ল্যামডা এফ ইকুয়াল টু, আচ্ছা, এটা গেল। এটা হচ্ছে কার্যাপেক্ষক ছিল, আহ সূত্রটা, এটা তো সূত্র এরকম হওয়ার কথা না, এইচ নিউ। আচ্ছা আচ্ছা, সূত্রটা এটা ভুল হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে এটা না, এটা না, এইচ নিউ হবে ইজ ইকুয়াল টু এইচ নিউ, বাট এইচ সি ল্যামডা, এইচ সি ল্যামডা, সরি সরি, ইজ ইকুয়াল টু এইচ সি ল্যামডা, এটা হচ্ছে আমার সূত্র। ঠিক আছে, শক্তির সূত্র। যাই হোক, আমার মূল কথা যেটা সেটা হচ্ছে ফিক্সড, অর্থাৎ শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি এখন কম হয়, শক্তি কত বেশি হবে। আর আমার মিনিমাম একটা শক্তি তো লাগবে ইলেকট্রনটাকে বের করার জন্য। তার মানে আমার এই যে বেনি আসহ কলা যে বললাম, এই বেনি আসহ কলার মধ্যে এই যে বে, নি, আ, স, হ, ক, লা, এইখানে এই সবুজের আগের যেই কোনো আলো যদি পড়ে, এই প্রত্যেকটা আলোর শক্তি সবুজ আলোর থেকে বেশি, সবুজ আলোর থেকে বেশি। আর সবুজের পরে যেগুলো আছে হলুদ, কমলা, লাল, এগুলোর শক্তি কম। তার মানে আমার সবুজের আগে আসমানি, নীল অথবা বেগুনি, এই তিনটার যে কোনো একটা যদি পড়ে, অবশ্যই অবশ্যই, যেহেতু শক্তি বেশি, ফটো ইলেকট্রনটা নির্গত হবেই। তার মানে এখানে দেখো অপশনগুলো দেখো, লাল আছে, হলুদ আছে, নীল আছে। এই যে নীলটা হচ্ছে কি ভাইয়া, সবুজের আগে, মানে এটার নীল আলোর শক্তিটা সবুজ আলোর শক্তি থেকে বেশি। বুঝতে পারছি? তার মানে নীল আলো যদি পড়ে ওই ধাতু থেকে, উম, ওই ধাতুর উপরে যদি নীল আলো ফেলা হয়, ব্লু লাইট পড়লে তোমার অবশ্যই এখান থেকে ফটো ইলেকট্রন নির্গত হবে। এবং এই যে লাল বলো, হলুদ বলো, কমলা বলো, এগুলো হচ্ছে সব কি ভাই, এগুলো হচ্ছে কম, এগুলোর শক্তি কম। এগুলা যদি পড়ে, তাহলে
ইলেকট্রন নির্গত হইতে পারবে না, কারণ মিনিমাম যে শক্তি লাগবে, মিনিমাম যে শক্তি অর্থাৎ কার্যাপেক্ষকটা লাগবে, এটাকে ক্রস করতে পারবে না, এটাকে ক্রস করতে পারবে না। তার মানে বুঝতে পারছি আমরা কিভাবে ব্যাখ্যা করব। আচ্ছা, গেল। এখন আসলে দেখো, এটা আরেকটা মজার প্রশ্ন। এটা একটা সূত্র প্রমাণের মতো, যে তোমার হচ্ছে আহ বসে দেখো, একটু অপশন গুলো দিয়ে খেয়াল করো। এই টাইপের প্রশ্ন একটু প্রশ্ন দেখার পরে অপশন গুলো দেখো। আমাকে সিভির মান বের করতে বলছে, আমাকে সিভির মান বের করতে বলছে। ভাই আমরা কি জানি, এখানে দুইটা সম্পর্ক জানি। একটা হচ্ছে সিপি বাই সিভি, এটা হচ্ছে গামা, একটা সূত্র জানি। এবং আরেকটা সূত্র জানি, সিপি মাইনাস সিভি সমান সমান আর। এই দুটার থেকে ক্যালকুলেশন করলে তুমি পাবা সিবি সমান সমান এন আর বাই ওয়ান। তোমার এখানে হচ্ছে গামা মাইনাস ওয়ান, এন আর গামা মাইনাস ওয়ান। এন কেন ভাই? এন হচ্ছে মোল সংখ্যা। যদি একাধিক মোল হয়, একাধিক মোল হয় তখন এন গুণ করতে হবে। আমরা এই দুটো ক্যালকুলেশন করে পাইছি এটা। ভাইয়া আর মানে কি ছিল? মোলার গ্যাস ধ্রুবক। ওইটা এইখানে এক্স দিয়ে প্রকাশ করছে, আর এর জায়গায় এখানে এক্স দ্বারা প্রকাশ করছে। তার মানে কি সূত্র বাকি সব সেম। প্রশ্নে বলা আছে 1 মোল, তার মানে এন এর মানও 1। এখন তুমি যদি এক্স এর জায়গায় আর বসায় দাও, দেখো তো কোথায় সূত্রটা আছে। ও সরি 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 সরি, এক্স আর না ভাই, কি বললাম, আমার এতক্ষণ টানা কথা বলতে বলতে আউলাই গেছে। সরি সরি, আর না তো, গামা। মানে এক্স এর জায়গায় এখানে গামা ইউজ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এক্স কে এখানে আমরা আমরা জানি গামা, তো যে সূত্র দেখা লেখছে এখানে ঠিকই, বাট এখানে বলছে আরেকটা গামা হবে। বাট আমরা গামার জায়গায় এখানে প্রশ্নে এক্স দ্বারা প্রকাশ করছে, কোনো সমস্যা আছে? তার মানে কি ভাইয়া, আমরা যখন এক্স দ্বারা প্রকাশ করে, তার মানে কি এক্স এর জায়গায় গামা চিন্তা করি, এখন সূত্রে বসাই দিই, আর আর এর মধ্যে থাকবে, এটা তো কোনো পরিবর্তন হবে না। আর এন এর মান তো ওয়ান, তার মানে উপরে আর থাকবে, এটা ফিক্সড। আর নিচে কি হবে ভাইয়া? গামার জায়গায় এক্স বসাই দাও, তার মানে এক্স মাইনাস ওয়ান। আর ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান কোথায় আছে? বি নাম্বার আছে। অ্যান্সার হচ্ছে বি। বুঝছি আমরা। গেল। আচ্ছা, এটার এটা হচ্ছে আমরা এখন 22 নম্বরে চলে আসছি। হ্যাঁ, আমরা 22 নম্বরে চলে আসছি মোটামুটি। এম ভরের একটি উপগ্রহ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করতেছে। দেখো, এম ভরের এটা হচ্ছে একটা, আরে ধরো, এখানে হচ্ছে দেখো, খালি একটা চাপ্টার আরেকটা চলে যাবে, বুঝছো? এটা হচ্ছে একটা এম ভরের একটা গ্রহ, তার চারপাশে একটা ছোট হাতের এম গ্রহের একটা উপগ্রহ ঘুরতেছে। এই যে বৃত্তাকার হলো না, টাচ প্যাডে লিখতেছি তো, আমি টাচ প্যাডে লিখতে অভ্যস্ত না, বুঝছো? এই জন্য সরি উল্টো পাল্টা চিত্রের জন্য। বৃত্তাকার ধরে নাও, আমরা ধরে ধরে নিই আর কি, মনে করি এটা একটা বৃত্তাকার কক্ষপথ। এখন আমাকে বলছে যে এখানে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়টা কত, অর্থাৎ পর্যায়কালটা বের করতে বলছে। ভাই আমরা জানি পর্যায়কাল টি সমান সমান 2 পাই বড় হাতের আর ডিভাইড বাই ভি, অর্থাৎ সরণ বাই বেগ। সোজা কথা, এই আর মানে কি ভাইয়া? পৃথিবীর ব্যাসার্ধ, আর বা গ্রহের ব্যাসার্ধ। আর তোমার হচ্ছে ভি মানে কি ভাইয়া? কত বেগে ঘুরতেছে, কত বেগে ঘুরতেছে এই উপগ্রহটা। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, আমরা জানি যে টু জি, সরি 2G তো এখানে হবে না, এটা হচ্ছে যখন ভি লিখবো, জি এম ভাগ আর রুট ওভার, এটা হচ্ছে আমার কোন একটা কক্ষপথে কোনো উপগ্রহের বেগের সূত্র। এটা মুখস্থ জিনিস। এখন এই ভির মানটা এখানে বসায় দাও। উপরে আছে 2 পাই আর, নিচে হচ্ছে ভি কে লেখা যায় কি ভাইয়া? রুট ওভার ভি স্কোয়ার। লেখা তো যায়, কোনো সমস্যা তো নাই। আচ্ছা, তো এখন আমরা এখানে এই, আচ্ছা ভির মানটা রুট ওভার দিয়ে দেখা দরকার নেই, ভির মান সরাসরি বসাই দিই। আচ্ছা, আবার লিখি পুরো জিনিসটা, বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? টি সমান সমান 2 পাই, এটা ব্যাসার্ধ বা দূরত্ব, মানে একদম তোমার হচ্ছে গ্রহ থেকে উপগ্রহের যেটা তোমার হচ্ছে এটা। আচ্ছা, আর জিএম ভাগ আর, এটা হচ্ছে আমার ভি এর মান, ঠিক আছে? এখন আমি বলতে পারি না যে এটা হচ্ছে তোমার এই 2 পাই তো একটা কনস্ট্যান্ট, জি একটা কনস্ট্যান্ট, এম এম একটা কনস্ট্যান্ট, তার মানে এই সবকিছু যদি বাদ দিই, তাহলে আমরা আর কি থাকে ভাই এখানে? এই যে আরটা মানে কি? এখানে রুট ওভার, নিচে রুট ওভার আর হিসেবে আছে, উপরে শুধু আর আছে, নিচে 1 বাই রুট ওভার আর আছে। হ্যাঁ, এটা যদি আমি ক্যালকুলেশন করি কি হবে? আর ইন্টু রুট ওভার আর হয়ে যায়। আর ইন্টু রুট ওভার যদি আর হয়, তখন হচ্ছে কি হবে ভাইয়া? জাস্ট সিম্পলি আমরা এখানে বলতে পারি যে আর এর উপরে ওয়ান আছে, আর এটার উপর আর এর উপরে হাফ আছে, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে। তার মানে হচ্ছে 3/2, অর্থাৎ টি এর মানটা হবে সমান 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 আর 3/2। এটা হচ্ছে আমার অ্যান্সার, এই অ্যান্সার হচ্ছে সি। বুঝছি, অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, এখন হচ্ছে আমার এটা অ্যান্সার গেল। পরের প্রশ্ন আসো, দেখো।
কিউ মানের 5টি ধনাত্মক চার্জ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পরিধি বরাবর প্রতিসমভাবে সাজানো আছে। বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? ভাইয়া, একটা বৃত্তাকার পরিধি আছে মনে করো, হ্যাঁ, তার কেন্দ্রে যদি তোমার হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্র বা প্রাবল্য বা ই এর মান চায়, গাউসীয় তল এরকম যখন থাকে, বদ্ধ তল থাকে, তখন এর ভিতরে তড়িৎ তীব্রতা বা বৈদ্যুতিক ক্ষেত্র বা তোমার ই এর মানটা হয় শূন্য। উপরে কি আছে লেখা আছে দেখার দরকার নাই। যখন এই বৃত্তের কেন্দ্রে বলছে আমরা জানি এটা মুখস্থ জিনিস, অর্থাৎ শূন্য হয়ে যাবে। বুঝতে পারছি, গেল। পরের প্রশ্ন, এই যে এখানে ব্যাখ্যাটা দেয়া আছে যে গাউসের সূত্র অনুযায়ী আসলে জিনিসটা বদ্ধতলের ভিতরে তোমার হচ্ছে এটার পৃষ্ঠের অভ্যন্তরে কোনো চার্জ থাকে না, সব পৃষ্ঠের উপরে চার্জগুলা পরিধির উপরে ছড়ানো ছিটানো থাকে। আচ্ছা, পরের প্রশ্ন, সরল দোলন গতি সম্পন্ন একটি বস্তুর তার সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, মানে এক্স এর মান দেয়া আছে, গতিশক্তি গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ বলা আছে, দোলনের বিস্তার কত? ভাইয়া, বিস্তার মানে কি? আমার অবশ্যই এখানে তাহলে মোট শক্তি লাগবে। আমরা কি জানি ভাইয়া? মোট শক্তি, মোট শক্তি সমান সমান গতিশক্তি, গতিশক্তি প্লাস বিভব শক্তি, গতিশক্তি প্লাস বিভব শক্তি। তার মানে হচ্ছে আমার এখানে মোট শক্তির মান সূত্র কি ভাই? আমরা জানি হাফ কে এ স্কোয়ার সমান সমান কি বলছে? গতিশক্তি বলছে স্থিতিশক্তির 3 গুণ। ভাইয়া, বিভব শক্তি বা স্থিতিশক্তি যদি হাফ কে এক্স স্কোয়ার হয়, গতিশক্তি কি হবে? 3 × ½ কে এক্স স্কোয়ার। স্থিতিশক্তির 3 গুণ, তার মানে কি দাঁড়ায়? এখানে দাঁড়ায় হচ্ছে 3/2 কে এক্স স্কোয়ার প্লাস ½ কে এক্স স্কোয়ার। যোগ করলে কি হবে? 2 কে এক্স স্কোয়ার। আমাকে লাগবে কি ভাইয়া? বিস্তার চাইছে, আমাকে দোলনের বিস্তার চাইছে। কে কে কাটাকাটি, আমাকে এর মানটা যদি বের করতে হয়, এ সমান সমান 2 দিয়ে গুণ করলাম, 4 এক্স স্কোয়ার রুট করলাম, অর্থাৎ 2x। অর্থাৎ 2x মানে কি ভাইয়া? আমার এখানে 4 সেন্টিমিটার। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে 2 কে আমরা 2 দিয়ে গুণ করলে অ্যান্সার পাবো 4 সেন্টিমিটার। বুঝতে পারছো কিভাবে হইলো? এই যে, এই যে 2 হচ্ছে আমার এক্স এর মান দেয়া আছে, এটাকে 2 দিয়ে গুণ করো, 2 × 2 সমান সমান 4, অর্থাৎ এর মান হচ্ছে বিস্তার হচ্ছে 4 সেন্টিমিটার। বুঝছি, অ্যান্সার হচ্ছে ডি। গেল। এবং আমাদের লাস্ট প্রশ্ন, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে একটি কার্নো ইঞ্জিনের, এটা তাপগতিবিদ্যার মানে প্রথম অধ্যায় থেকে আসছে, সেকেন্ড পেপার ফার্স্ট অধ্যায় থেকে, যে একটি কার্নো ইঞ্জিনের দুটো তাপমাত্রা দেয়া আছে, তাপ উৎস তাপ গ্রাহক, এটা হচ্ছে আমার T1 দেয়া আছে, এটা আমার T2 দেয়া আছে। আমাকে বলছে যে যদি ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ 500 জুল হয়, মানে ডাব্লিউর মান দেয়া আছে 500 জুল। একটু বুঝো, আমাকে বলছে তাপ গ্রাহকে প্রত্যাখ্যাত তাপের পরিমাণটা কত, অর্থাৎ আমাকে Q2 চাইছে। দেয়া আছে T1 T2, আমাকে চাইছে Q2, বাট আমার Q1 আবার দেওয়া নেই। বুঝছো? এখন আমি এখান থেকে কিভাবে করব? এই ম্যাথটা কিন্তু পরীক্ষার হলে ভাই এটা 22 সালে আসছে, ডিউতে 22 সালে এমসিকিউ তে আসছে, 1 মার্কের একটা এমসিকিউ, এবং এটাতে কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে না। কিন্তু দেখো, মানগুলা তোমার ঢাকা ইউনিভার্সিটিতে মানগুলা এমন ভাবে দেওয়া থাকবে যেন তোমার কোনো ক্যালকুলেটর ইউজ না করা লাগে। যেমন জানো, এই যে আমরা প্রথমে এই T1 আর T2 ব্যবহার করে এটার এফিসিয়েন্সিটা বের করি, কর্মদক্ষতা বের করি। আমরা সূত্র জানি যে এখানে হচ্ছে 1 - T1, আহ না সরি, এটা 1 - T1 তো বড় হবে, তারপরে T2/T1। হ্যাঁ, T2 ছোট, T1 বড়। এখন ভাই এখানে আমি একটু মানটান বসাই দিই, 1 - যারা যারা 227 ÷ 127 করতে চাও তারা এখনই কেটে দিয়ে আসো, কারণ এটা তোমার হয় নাই। অবশ্যই অবশ্যই আমরা ক্যালভিনে নেব, 227-এর সাথে 273 যোগ করব, অর্থাৎ T1 এর মান হচ্ছে 500 ক্যালভিন। অবশ্যই আমরা ক্যালভিন হিসাব করব। 127-এর সাথে 273 যোগ করলে হবে 400 ক্যালভিন। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি আমরা? তার মানে হচ্ছে আমার এই যে 273 যোগ করে অবশ্যই সেলসিয়াস থেকে ক্যালভিন নিতে হবে। যদি আমার ফারেনহাইট নিতে হয় তখন আমার ফারেনহাইট থেকে ক্যালভিন ক্যালভিন নিতে হবে। বুঝছো? অবশ্যই আমরা ক্যালভিন হিসাব করব, ক্যালভিন স্কেল হিসাব না করলে ম্যাথটা ভুল। তার মানে কি ভাইয়া? 1 - এটা হচ্ছে 400, নিচে হচ্ছে 500। তার মানে ক্যালকুলেশন করলে হয় 100/500 সমান সমান 1/5। এটা হচ্ছে আমার ইটার মান, অর্থাৎ আমি কর্মদক্ষতা পাইলাম 1/5 বা 0.2। এখন আমরা জানি, এখন আমরা জানি যে ইটা সমান সমান আমাকে যেহেতু কাজের মানটা দেয়া আছে, আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে কর্মদক্ষতা সমান সমান কৃত কাজ ডিভাইড বাই যেই যে পরিমাণ শক্তি দেওয়া হয়েছে বা তাপ শক্তি দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার আরেকটা সূত্র। এখন আমরা এখান থেকে Q1 এর মানটা যদি বের করি তাহলে কি হবে?
মানগুলো বসাই দিব। 500 জুল তো উপরে দেয়া আছে, আর নিচে কি ভাইয়া 0.2 বলো, অথবা 1/5 বসাই দাও। এই যে আমার হচ্ছে, কি দিলাম এটা, আমার হচ্ছে এখানে তোমার এই যে দেখো, এটার মানটা কিন্তু মাত্রই বের করছে, এটার মানটা হচ্ছে মাত্রই বের করছে। তার মানে এখন হচ্ছে আমি এখানে 1/5টা বসাইলে Q1 এর মানটা পেয়ে যাব। Q1টা পাবো হচ্ছে 2500 জুল। ভাই Q1 জানছে, আমাকে কি Q1 বের করতে বলছে? আমাকে বলছে Q2 বের করতে। ভাই আমরা জানি যে W সমান সমান Q1 - Q2, Q1 - Q2। তার মানে যদি Q2 বের করতে চাই কি হবে, W মাইনাস, সরি, Q1 - W, Q1 - W। এই যে দেখো, আগে পরে নাও নিজের মতো করে, এই যে এটা আগে চলে আসবে, এটা পরে চলে আসবে, তার মানে Q1 থেকে W বিয়োগ করতে হবে। তার মানে 2500 থেকে তুমি 500টা বিয়োগ করো। প্রশ্ন তো বলাই আছে যে কত, কিছু কৃত কাজের পরিমাণ হচ্ছে 500 জুল। তার মানে অ্যান্সার হচ্ছে 2000 জুল। বুঝতে পারছো? Q1 এর মান হচ্ছে, মানে চাপ, তাপ উৎস ছিল 2500 জুল, কাজ করছে 500 জুল, আর বাকিটা তাপ গ্রাহকে প্রত্যাখ্যান করছে, মানে বের করে দিছে, বা 200 জুল হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্সার কি ভাইয়া? 200, সরি 200 না, কি বলতেছি, 200 বারবার বলতেছি, 2000 জুল। 2500 থেকে 500 বিয়োগ করলে 2000 জুল। ক্লিয়ার সবার? এইভাবে ভাই আমরা ম্যাথগুলো করবো। এখন এই ম্যাথটা একটু বড় আমি জানি, বাট তুমি যখন একটু মনে মনে ক্যালকুলেশন করবা যে আমার হচ্ছে Q2 লাগবে, আমি একবারে করে ফেলি। আমি Q2 সমান সমান, সরি, Q2 সমান সমান, এটা বাদ, Q2 সমান সমান আমি একবারে করে ফেলতে চাই। সূত্র কি জানি? সূত্র জানি হচ্ছে আমার Q1 - W। ভাইয়া Q1 কি জানি? Q1 তো আমরা জানি না। এখন আমরা Q1টা কিভাবে বের করতে পারি? আমরা হচ্ছে এখানে ওই যে তোমার হচ্ছে আহ ওই সূত্র বসাইতে পারি, হ্যাঁ, যে কি ইটা সমান সমান যে W/Q1, এটা আমরা এখানে Q1 এর মানটা বসাইতে পারি, যে W/ইটা একবারে বসাই দিই, W/ইটা মাইনাস W। এখন হচ্ছে আমি কি করি, আমরা এখানে জাস্ট মানগুলো বসাই দিব, হ্যাঁ। W এর মান তো তোমার, ইটার মান তো তুমি এখানে আহ কি করতে পারো, অথবা তুমি হচ্ছে এখানে W/1 - T2/Q1 - W, একবারে সূত্রটা লিখে একবারে মানগুলো সব বসাই দাও। তুমি T1 বসাও, T2 বসাও, W বসাও। T1, T2, W যখন বসাই দিবা, একবার এখান থেকে এক ইকুয়েশন থেকে Q2 চলে আসবে। বুঝতে পারছো? অ্যান্সার চলে আসবে 2014। তো এইভাবে ভাই আমরা একবারে যখন করতে করতে প্র্যাকটিস করার পর আমি প্রশ্ন ধরতে পারবো, আমার বেশি সময় লাগবে না। এই প্রত্যেকটা প্রশ্ন আজকে যতগুলো করাইলাম, এই সব কিছু প্রশ্ন ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে আসছে বিগত 3-4 বছরে। তো সবাইকে অনেক ধন্যবাদ। অনেকেই যারা ছিলা শুরু থেকে, অনেকে আবার মাঝখানে কিছুক্ষণ ছিলা, অনেকে হয়তো এখন আসো। তো এটাই ছিল আজকের ক্লাস। অনেক অনেক ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা। হয়তো তোমাদের ইনশাল্লাহ অবশ্যই কাজে লাগবে। এখান থেকে তোমরা টাইপ তো কমন পাবাই, কখনো কখনো হুবহু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। মাঝে মাঝে সেম প্রশ্ন দেখবা যেখানে একটু মানটা চেঞ্জ করে চলে আসে। তাই এগুলো একটু প্র্যাকটিস করলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে যে তোমাদের কিভাবে পড়তে হবে। পড়াশোনাটার ধরনটা বোঝার জন্য হইলেও ভাই এভাবে একটু প্র্যাকটিস করতে হবে, আর কিচ্ছু না। বুঝছো? তো আজকের জন্য এই পর্যন্তই। এরপরে হচ্ছে আমাদের 1টা বাজে, মানে এখন 1টা থেকে, মানে 2টা পর্যন্ত হচ্ছে তোমাদের রেস্ট। 2টা থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, আরেকটা ক্লাস। তো ওইটার জন্য সবাই একটু প্রিপেয়ার হয়ে যাও যারা এই ক্লাসটা করছো। আমরা বন্ধুদেরকে একটু জানাই দিব, শেয়ার করে দিতে বলবো, সবার সাথে শেয়ার করে দিব। এন্ড এই ক্লাসগুলো তোমাদেরই কাজে লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে, দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে। সেই পর্যন্ত সবাই